সবাইকে নমস্কার জানাই। আজকে বিবর্তন বিজ্ঞান সংস্থার আয়োজনে চন্দননগরে এই সভাগৃহে যে অনুষ্ঠান, আমাদের বেশ কয়েকবার আলোচনা হয়েছে, ভাস্করবাবুর সঙ্গেই হয়েছে। গত বছর এই নিয়ে বেশ কিছু লেখালেখি আলোচনা এগুলোতে অংশগ্রহণ করেছিলাম। মানে ভাস্করবাবু বা এই বিবর্তন বিজ্ঞান সংস্থার অনেকেরই বন্ধু, আমার নিজেরও বন্ধু জয়দেব দে, সে কিছুটা উদ্যোগ নিয়েছিল এই ব্যাপারে। বালিগঞ্জের একজন সে উদ্যোগ নিয়েছিল। এর ফলে কিছু কিছু অনুষ্ঠান হয়েছিল। এবার সেই অনুষ্ঠানের সূত্র ধরেই পরে আলোচনা হয়েছিল যে আরও যদি কিছু করা যায়। তো ভাস্করবাবু খুব আগ্রহী ছিলেন। এইবার আমি ভাস্করবাবুকে বলেছিলাম যে আপনি যতটা জানেন আমি শুনে কিন্তু চমৎকৃত হচ্ছি, ফোনে কথা হচ্ছে আর কি, যে আপনি নিজে কেন বলছেন না। তো তখন ব্যাপারটা বোধহয় ওই রকম আর কি, একটু গেয়যোগী ভিক পায় না ধরনের, যে যিনি জানেন কিন্তু ওই নিজের মানুষের কাছে আর কি বলবো, সেই জন্য আরেকজনকে আনা। তো উনি আমাকে পরিচয় করিয়ে দিয়েছেন বিশেষজ্ঞ হিসাবে। এইটা আমি একেবারেই গ্রহণ করছি না। হ্যাঁ, কেননা বিবর্তনবাদের বিশেষজ্ঞ এই তকমাটা গ্রহণ করতে গেলে যে দীর্ঘ পড়াশুনো, যে অধ্যবসায় দরকার হয় সেটা আমার নেই। সেটা অন্তত আমি আজ অবধি সেই অবধি করে উঠতে পারিনি। আমি বিজ্ঞানের ইতিহাস নিয়ে পড়াশোনা করতে ভালোবাসি। বিজ্ঞানের ইতিহাস নিয়েই যদি সামান্য গবেষণা করি সেটুকুই ইতিহাস নিয়েই করি। আর এখানে যারা আছেন তারা শুধু পণ্ডিত নন, তারা বিজ্ঞান ও সমাজের মধ্যে যে সম্পর্কটা, যেভাবে বিজ্ঞান সমাজকে প্রভাবিত করে বা উল্টো দিক থেকে সমাজ বিজ্ঞানকে প্রভাবিত করে, দুটোই পুরোপুরি না বুঝলেও বেশ গভীরভাবে বোঝেন। তো সেই জন্য এখানে বলতে যাওয়ার মধ্যে কিন্তু একটা বক্তার মনের মধ্যেও একটা কেমন যেন ভীতি খেলা করে, যে কোথায় আমি সঠিক বলছি, কোথায় অন্যভাবে বলা উচিত ইত্যাদি। যাই হোক, বক্তব্যের সময় যখন উপস্থিত, অতিরিক্ত ভূমিকা না করে আমরা বোঝার চেষ্টা করি আজকের বিষয়টাকে। দেখুন, চার্লস ডারউইন নামে একজন মানুষের কথা বলবো, না হলে তার প্রবর্তিত বা তার দেওয়া তত্ত্ব যেটা, সেটা বলার কোনো অর্থ হয় না। আমরা যতই বলি না কেন বিজ্ঞান ব্যক্তি নিরপেক্ষ, কিন্তু এটাও ভুলে গেলে চলবে না, বিজ্ঞান যখন একটা তত্ত্ব দেয়, সেই তত্ত্ব যখন গড়ে ওঠে, যে মানুষটি দেন সেই মানুষটির সামাজিক অবস্থান যা, সেইটা বিজ্ঞানের তত্ত্বকে প্রভাবিত করে। তার মানে এই নয় যে তত্ত্বটা সেই জায়গাটাই দাঁড়িয়ে থাকে। তত্ত্বটা আস্তে আস্তে আবার পাল্টাতে থাকে, কোথাও অন্য একটা জায়গায় গিয়ে পৌঁছয়। এটা বিজ্ঞানের কাছে খুব সহজ ব্যাপার, নতুন কিছু নয় এটা। তো চার্লস ডারউইনকে যদি আমি না বুঝি এবং চার্লস ডারউইনকে বাদ দিয়ে আমি ডারউইনিজম বুঝতে চাই, এটা কোনো বিচক্ষণ কাজ হবে বলে আমার নিজের মনে হয় না। এইবার আমরা কি বুঝতে চাইছি? দেখুন, ডারউইনবাদ এত ব্যাপ্ত একটা বিষয়, তাকে নিয়ে বিভিন্ন স্তরে এত আলোচনা করা হয় যে আমি 7 দিনের কর্মশালা করলেও তার খুব সামান্য অংশ ছুঁতে পারবো। সেখানে আমরা চেষ্টা করছি কিনা 1-1.5 ঘন্টার আলোচনায় আমরা বুঝতে। এটা একটা দুঃসাহসী কাজ। ধরুন, যদি শুধুমাত্র বিজ্ঞানটা নিয়েই আমরা চিন্তিত হই, তাহলে সেটা যে যে স্তরে খেলা করে, সেই স্তরটাতে যেতে গেলে যে প্রাথমিক বিজ্ঞানটুকু জানা দরকার সেটাও অনেক। ফলে আমরা ওই চেষ্টা করব না বিজ্ঞানটা একেবারে যেভাবে আলোচিত হচ্ছে বা যেভাবে কাজ হচ্ছে একেবারে সীমান্তবর্তী এলাকা, অর্থাৎ ফ্রন্টিয়ার এরিয়াজ অফ সায়েন্স, এতটা আলোচনা করার সুযোগ আমাদের এখানে হবে না। কেননা ঘন্টা 5 লেগে যাবে শুধুমাত্র প্রাথমিক বিজ্ঞানটুকু বুঝতে, পরে তো সেইখানে পৌঁছানো। কিন্তু যারা এই বিজ্ঞানের চর্চাটা করছেন তারা কিছু জনপ্রিয় লেখালেখি করেছেন, তার ফলে তাদের সেই লেখাগুলো থেকে আমরা আরেকটু এগোতে পারবো বা সেই লেখাগুলোকে গ্রহণ করে একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করতে পারবো। আরেকটা জিনিস যেটা তুলনায় আমাদের কাছে পরিচিত, যেটা হচ্ছে কি বলবো, ডারউইনিজম বলবো না বিবর্তনবাদ বলবো, সমস্যাটা কোথায় একটু পরেই পরিষ্কার হবে। সেটা সমাজের কাছে কিভাবে প্রতিভাত হয়, সমাজ কিভাবে নেয়, সমাজের বিভিন্ন স্তরের মানুষ মুক্ত চিন্তা হোক বা প্রভাবিত চিন্তা হোক, সে তার মাধ্যমে কিভাবে সেটাকে বিশ্লেষণ করে, সেটা একটা বড় কথা। আমি সাধারণভাবে এইটাকেই প্রথমে গ্রহণ করেছি। সেই জন্য আমার ইংরেজিতে যে স্লাইডটা লেখা আছে, মানে সেটা হচ্ছে রিয়াকশন টু ডারউইনিজম। ডারউইনিজম এসেছে এবং সমাজ কিভাবে তার ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছে, সেইটা এগোতে এগোতে দুটো একটা বিজ্ঞানের কথা বলবো, যেটা আমাদের যাকে বলে গ্রিপের মধ্যে থাকবে, আমাদের হাতের মধ্যে থাকবে। এই একটা কথা দিয়ে শুরু করা যেতে পারে। এটা সিগমন্ড ফ্রয়েডের বলা, অন্য কেউও বলতে পারতেন।
এমন নয় যে সিগমন্ড ফ্রয়েড মানুষটিকেই বলতে হবে। এটা পড়লেই আপনি বুঝতে পারবেন, অন্য যে কেউ বলতে পারতেন, যিনি সমাজ বিজ্ঞান এগুলো নিয়ে পড়াশোনা করেছেন প্রচুর পরিমাণে, তার পক্ষে বলা সম্ভব এটা। তো তিনি যে কথাটা বলেছেন, কোথায় বলেছেন সেটা আমি ওই পাশে দিয়ে দিয়েছি, আর উল্লেখ করছি না। মানুষ বা মানুষের সভ্যতা দুটো বড় ধাক্কা খেয়েছে। এই যে নিজেকে ভালোবাসার জায়গা, মানে আমি শ্রেষ্ঠ, আমি কেন্দ্রে, আমি সব, বাকি সব কিছু আমার জন্য, এই বায়ু, এই জল, এই পশু পাখি, এই গাছ, গোটা মহাবিশ্ব, সেখানে আমি শ্রেষ্ঠ, আমি একা, আমি কেন্দ্রে, এই ভাবনাটা দুটো জায়গায় ধাক্কা খেয়ে গেছে। একটা হচ্ছে, যেমন আপনি দেখতেই পাচ্ছেন এখানে, যখন বলা হচ্ছে যে আমরা বুঝতে পারলাম যে এই মহাবিশ্বে আমাদের যে গ্রহটা, সেটা একটা ধূলিকণার সমান বড়জোর। মানে মহাবিশ্ব এরকম কোনো আলাদা প্রেফারেন্স দিয়ে আমাদের তৈরি করেনি। হ্যাঁ, এখানে জীবনের উদ্ভব ঘটেছে ঠিকই, আমরা এখনো অন্য কোনো জায়গায় জীবন খুঁজে পাইনি, এটা ঠিকই, কিন্তু আমরা আলাদা কিছু নই। অর্থাৎ এই পৃথিবী আরও হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মহাজাগতিক বস্তুর সঙ্গে সমতুল্য, এবং মানুষ সেই পৃথিবীর অধিবাসী হিসাবে বিশেষ কিছু নয়। এটা একটা ধাক্কা খেলাম আমরা। আরেকটা যেটা, যে আমরা প্রাণীকুলের মধ্যে বিশেষ, ইংরেজিটা দেখবেন আমি আলাদা করে হাইলাইট করেছি, পার্টিকুলার প্রিভিলেজ অফ হ্যাভিং বিন স্পেশালি ক্রিয়েটেড, যে আমাদের আলাদা করে তৈরি করা হয়েছে, সবার উপরে তো আমরাই শ্রেষ্ঠ ইত্যাদি আর কি। এইটাও যে নয়, সেই জায়গাটাই আমরা আজকে বিশেষ করে আলোচনা করব। এইটা যখন আমরা বুঝলাম, তখন বুঝলাম কিনা জানি না, সবাই বোঝেন কিনা বা গ্রহণ করেন কিনা সেটা জানি না, কিন্তু এইটা যখন আমাদের সামনে আস্তে আস্তে সূর্যের আলোর মতো প্রতিভাত হতে শুরু করলো, তখন বুঝলাম আরেকটা বড় ধাক্কা এসে গেছে। এখন সিগমন্ড ফ্রয়েড বলেছেন মানেই সারা পৃথিবী এটা গ্রহণ করে নিয়েছে, এটা তো নয়। কিন্তু এটা ঘটনা, এই দুটো মাইল ফলকের কথা আমরা ভুলে গেলে ভুল করব। তো এই দুটো জিনিস আমাদেরকে কিন্তু একেবারে ইতিহাসকে ভীষণভাবে প্রভাবিত করেছে। এবার আমি সম্পূর্ণ অন্য একটা দিক থেকে এখানটা ঢুকতে চাই। যতই বলি না কেন জগৎ পরিবর্তনশীল, পরিবেশ পরিবর্তনশীল, পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়াই জীবন, যতই বলি না কেন, আসলে ভিতরে কিন্তু একটা আকাঙ্ক্ষা খেলা করে, চেনা পরিবেশ থাকুক, চেনা মানুষ থাকুক। দেখবেন এইটাকেই প্রসারিত করুন, এক্সট্রাপোলেট করুন, মনে হবে যা পৃথিবীতে আছে মোটামুটি চেনা। এই জীব চেনা, এই গাছ চেনা, একটার থেকে আরেকটার মধ্যে দূরত্ব প্রায় চেনা, এবং সবটাই স্থির। যা যা জন্তু এসেছে, সে জিরাফ থেকে শুরু করে পিঁপড়ে, সবই স্থির, নতুন কিছু নেই। এখন এটা যে নয় সেটা নিয়েই তো আলোচনা করতে এসেছি, কিন্তু তার আগে অজৈব জগতের কথা যদি বলি, সেখানে একটা নোবেল পুরস্কার 1908 সালে যে নোবেল পুরস্কারটা দেওয়া হয়েছিল, সেই নোবেল পুরস্কারটা একটা অন্যতম নির্দেশক হিসেবে কাজ করতে পারে। আপনাদের সামনেই রয়েছে এটা, আপনারা দেখতে পাচ্ছেন যে একটা মৌলিক পদার্থ ট্রান্সমিউটেট করে অন্য আরেকটা মৌলিক পদার্থে পরিণত হয়, এবং অবশ্যই এটা নিউক্লিয় বিক্রিয়া, কেননা বিকিরণ যেটা নিউক্লিয়াসের ভাঙন ছাড়া বিকিরণটা হয় না। তো সেই জন্য রাদারফোর্ড এই কাজটা করার পর নোবেল পুরস্কার পান 1908 সালে। তার আগেও কাজটা চলছিল। তো তার মানে একটা জিনিস বুঝলাম, অজৈব যে জগৎটা, সেখানে কিন্তু একটা পদার্থ অন্য পদার্থে পরিণত হচ্ছে। পরিবর্তন একেবারে কিন্তু একটা ধারাবাহিক ব্যাপার, এমন নয় যে যা পদার্থ এসেছিল তাই রয়েছে। পরবর্তীকালে যত আমরা মহাকাশ বিজ্ঞান শিখেছি, জ্যোতির্পদার্থ বিজ্ঞান সম্পর্কে ধারণা জন্মেছে, তত আমরা বুঝেছি যে নক্ষত্রের কেন্দ্রে তৈরি হয় বিভিন্ন পদার্থ। সেটা কিভাবে তৈরি হয়, একটা পদার্থ থেকে আরেকটা পদার্থ, হাইড্রোজেন থেকে হিলিয়াম, তারপরে ধরুন কার্বনের সাইকেল শুরু হয়ে গেল, পরপর পরপর চলতে লাগলো, লোহা অবধি তৈরি হলো, তারপর আর হয় না, একটা বিস্ফোরণ হয়, এইভাবে পরিবর্তনটা চলে। কিন্তু যা বলছি সেটা অজৈব জগতের ক্ষেত্রে। আমরা তো এসেছি এখানে জীব জগতের কথা জানতে, বিবর্তনের কথা জানতে। সেই বিবর্তনটা কীরকম, এবং সেই বিবর্তনটা বুঝতে গেলেই আমাদের চার্লস ডারউইনের নিজের জীবনে চলে যেতে হয়। চার্লস ডারউইন জন্মেছিলেন 1809 সালে, তিনি মারা যান 1882 সালে। 12ই ফেব্রুয়ারি জন্মেছিলেন। একই দিনে জন্মেছিলেন আব্রাহাম লিঙ্কন, যিনি দাসত্ব প্রথা উচ্ছেদ করার জন্য সেই বিলটায় সই করেছিলেন। প্রচুর বইপত্র পাবেন যেখানে
লিঙ্কন এবং ডারউইনের যে জীবনের গতিপথ সেটাকে তুলনা করে বেশ অনেকটা লেখা হয়েছে, সুন্দর করে লেখা হয়েছে, বহু উদাহরণ দিয়ে লেখা হয়েছে। সেই আলোচনা ঢুকে গেলে আবার অন্য একটা জায়গায় চলে যাব, ফলে সেদিকে না যাওয়াই ভালো। আমার বরং 1809 সাল, যে বছর তিনি জন্মেছিলেন, অন্য একটা বই বেরিয়েছিল, সেই বইটা সম্পর্কে বলার একটা ইচ্ছে আছে। সেটা হচ্ছে জা ব্যাপটিস্ট ল্যামার্কের বই ফিলোসফি জুলজিক। আমি জানি না এই লাতিন উচ্চারণটা আমি সঠিক করলাম কিনা, মানে লাতিন ভাষায় যে উচ্চারণটা সেটা আমি সঠিক করলাম কিনা। উচ্চারণ বিশেষজ্ঞ যদি কেউ থাকেন আমাকে ধরিয়ে দেবেন। সেখানে তিনি কিন্তু খুব সরাসরি বিবর্তনবাদের কথা বলছেন। ল্যামার্ক বলছেন একটা জিনিস থেকে আরেকটা জিনিসের উদ্ভব হয়। ল্যামার্কের সব থেকে বিখ্যাত উদাহরণ তো সেই জিরাফের উদাহরণ। মানে উপরে সব নিচের দিকে গাছের পাতা শেষ হয়ে গেল, আস্তে আস্তে তারা গলা উঁচু করে বাড়িয়ে পাতা খেতে শুরু করলো, ধীরে 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 অনেকগুলো প্রজন্মের পর তাদের গলা উঁচু হয়ে গেল, জিরাফ এইভাবে উঁচু হলো। এবং পরবর্তীকালে যা জিরাফের বাচ্চা জিরাফই হলো, লম্বা গলা জিরাফই হলো, অন্য কিছু হলো না। প্রশ্ন হলো এই তো বেশ ভালো বিবর্তন, অসুবিধাটা কোথায়? এর থেকে আর অন্য কিছু দরকার কি? খেয়াল করতে হবে, আমরা যে সময় কথা বলছি 19বিংশ শতক, সে সময় জিন তত্ত্ব নেই, জেনেটিক্স নেই। জিনের স্বরূপ বুঝে একজন মানুষকে বোঝার চেষ্টা করা বা জিন পাল্টে দিয়ে একজন মানুষের রোগের বিস্তার আটকানো ইত্যাদি, এইগুলো ভাবনার মধ্যে নেই। এমনকি ডারউইন যখন মারা গেছেন 1882 সালে, তখনও নেই। এইবার এই যে ল্যামার্ক যেটা বললেন সেটা না একমুখী, জীব পাল্টাতে থাকবে, তার মধ্যে প্রয়োজনীয় গুণাবলী চলে আসবে বা বৈশিষ্ট্য আসবে, যা বলুন, এই লম্বা গলাটা যেমন একটা বৈশিষ্ট্য, এবং সেই বৈশিষ্ট্য অনুযায়ী সে নিজেকে মানে পরবর্তী প্রজন্মকেও পৃথিবীতে আনবে এবং কোনো অসুবিধা নেই, সে হচ্ছে ভালোভাবে বেঁচে পড়তে থাকবে। অর্থাৎ একমুখী একটা ধারা, সেখানে কোনো প্রজাতির বিলোপ নেই। এবার প্রজাতি শব্দটা ব্যবহার করছি, যে কোনো একটা প্রজাতি বিলোপ হয়ে গেল সেটা নেই, শুধুমাত্র ভালো ভালো ভালো, মানে আরো পারফেক্ট হচ্ছে, পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য পারফেক্ট, কোট আনকোট পারফেক্ট, পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য। তো এটা হচ্ছে ল্যামার্কের মূল কথা। এবার এই ডারউইনের এই কথাটা আসার আগে আরেকটু বলতে হবে যে ল্যামার্কের এই কথাটা নিয়ে অনেক আলোচনা হয়েছে সেই 19বিংশ শতকের শুরু থেকে। অনেকে বলেছেন ল্যামার্ক, এমনকি আজকের দিনের মারা গেছেন অবশ্য, 2002 সালে মারা গিয়েছেন স্টিফেন জে গোল্ড, তার কথা বারবার আসে। স্টিফেন জে গোল্ড বলেছেন যে ল্যামার্ক নতুন কিছু দেননি, সেই সময় না ফোক কালচারের মধ্যেই বিবর্তনের কথাটা ছিল। অর্থাৎ 19বিংশ শতকের শুরু থেকে কিন্তু বিবর্তনের কথা বলা হচ্ছে, কোনো বিজ্ঞানী দিচ্ছেন কিনা সেটা বড় কথা নয়, রয়েছে জনবিশ্বাসের মধ্যে, জনভাবনার মধ্যে রয়েছে। যেমন আমরা একটা ভুল করি প্রায়শই, এমনকি ছোটরা তো খুব ভুল করে। স্কলারশিপের এক্সামিনেশনে গিয়েও তারা যখন জিজ্ঞাসা করা হয় তাদের জগদীশচন্দ্র বসু বিখ্যাত কেন, প্রথম উত্তরটা হচ্ছে তিনি আবিষ্কার করেছিলেন গাছের প্রাণ আছে। তো আমাদের তখন বুঝিয়ে দিতে হয় যে বাবা আর এটা বলো না, এই উত্তরটা কখনো দিও না। জগদীশচন্দ্র বসুর আবিষ্কার করার দরকার ছিল না, তার বহু আগে থেকে মানুষ জানতো যে গাছের প্রাণ আছে। জগদীশচন্দ্র বসু এমন যান্ত্রিক পদ্ধতি উদ্ভাবন করেন যা দিয়ে গাছের উদ্দীপনায় সাড়া দেওয়াটা বোঝা যায়, গাছের বৃদ্ধিটা কিভাবে হচ্ছে মাপা যায়, এবং বিভিন্ন পরিস্থিতিতে গাছ কীরকম আচরণ করে সেইটা নির্ণয় করা যায়। তার একটা অসাধারণ যান্ত্রিক পরিমণ্ডল তিনি গড়ে তোলেন নিজের তৈরি যন্ত্র দিয়ে। ঠিক সেই রকমই বিবর্তনবাদ একেবারে ল্যামার্ক দিলেন বা পরবর্তীকালে ডারউইন দিলেন, এই কথাটা কিন্তু একদম ঠিক না। এমনকি আপনি যদি ডারউইনের অরিজিন অফ স্পিসিস বইটা পড়েন, একেবারে শেষ লাইনে ইভলভড কথাটা আছে, তার আগে কোথাও ইভলিউশন নেই। ডারউইন একবারও অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশনে ইভলিউশন কথাটা আগে ব্যবহার করেননি, করেছেন একদম শেষে। এবং খেয়াল রাখতে হবে শেষে তিনি ক্রিয়েটার কথাটাও ব্যবহার করেছেন, অন্য প্রসঙ্গ। তো যাই হোক, এই ল্যামার্কের কথাটা সত্যি কি মিথ্যে বিজ্ঞান তো একবারে মেনে নেবে না, খুব স্বাভাবিকভাবে পক্ষ বিপক্ষ তৈরি হবে। একজন জার্মান ওয়াইজম্যান, তার নামটাও খুব সুন্দর, ওয়াইজম্যান, তো তিনি বললেন আচ্ছা আমি দেখি তো, আমার তো মনে হচ্ছে না ল্যামার্কের কথাটা খুব একটা ঠিক। তো তিনি করলেন কি, তার ল্যাবরেটরির ইঁদুরদের লেজ কেটে দিলেন কুচকুচ করে। বলে আচ্ছা তাহলে তো লেজ কাটা গেল, তাহলে এদের যে বাচ্চা হবে তাদের লেজ কাটা হবে, নয়তো লেজ ছোট হবে। তার কোনোটাই হলো না। তখন তিনি বললেন এতেই প্রমাণিত হয়ে গেল যে ল্যামার্কের মতবাদ ভুল।
তো কয়েকজন বললেন এরকম এত সহজ নাকি, এত সরল নাকি ব্যাপারটা। ল্যামার্ক বলেছেন যে কাজের মধ্যে দিয়ে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে গিয়ে তার যে পরিবর্তন ঘটে সেটা স্থায়ী হয়। তুমি ল্যাবরেটরির মধ্যে কুচ করে মানে লেজ কেটে দিলে আর লেজ ছাড়া সে জন্মাবে বাচ্চারা, এরকম তো হবে না। এবার ভেনিসের একজন গবেষক তিনি চেষ্টা করলেন যে ল্যামার্কের যে মতবাদ সেটাকে প্রতিষ্ঠিত করতে। সে ব্যাঙ নিয়ে কাজ করে তিনি দেখাতে চাইলেন যে না, ল্যামার্কের কথাটা সত্যি, এমনকি প্রজননের সময় তারা যে ধরনের তার মধ্যে ধীরে 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 যে পরিবর্তন হয় সেটা স্থায়ী হয় ইত্যাদি। সমস্যা হলো তার কিছুদিন পরে আরেকজন বিজ্ঞানী দেখিয়ে দিলেন যে ইনি যেটা করতে গিয়েছেন ল্যামার্কের সত্যি প্রমাণ করার জন্য তার মধ্যে নিতান্তই করাপশন আছে, দুর্নীতি আছে। এমনকি ব্যাঙের পায়ের একটা জায়গায় তিনি কালি দিয়ে রঙও করে দিয়েছেন কোনো একটা বৈশিষ্ট্য প্রবাহিত হচ্ছে বোঝানোর জন্য। তো তিনি এত দুঃখ পেয়েছিলেন বা এতটাই হতাশ হয়ে গিয়েছিলেন যে তার এই কথাটা বেরিয়ে গিয়েছে, তিনি 2 বছর পর আত্মহত্যা করেন। অদ্ভুতভাবে তার কথাটা কিন্তু সোভিয়েত ইউনিয়নে খুব গৃহীত হয়ে গিয়েছিল। সোভিয়েত ইউনিয়ন কিন্তু ল্যামার্কবাদকে ফেলে দেয়নি, বরঞ্চ ল্যামার্কবাদকে আঁকড়ে ধরেছিল যে একমুখী ধারায় মানুষের উন্নতি হতে থাকবে, ধীরে 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 সব কিছুর উন্নতি হবে এবং এটাই সত্য। ডারউইন তো দিয়ে গেছেন অনেক আগে, 1859 সালে তার অরিজিন অফ স্পিসিস প্রকাশিত হয়, 1871 সালে গিয়ে তার ডিসেন্ট অফ ম্যান প্রকাশিত হয়। আমি বলছি সোভিয়েত রাশিয়ার কথা 1917 সালের আরও কিছুটা পরের কথা, আরও 10 বছর পরের কথা ভাবুন, 10 বা 15 বছর পরের কথা। সোভিয়েত ইউনিয়নে কিন্তু এটা গৃহীত হয়ে যায় এবং আপনারা জানেন সেই ট্রফিম লাইসেঙ্কোর পর্বটা, যেখানে সবাইকে বোঝানো হলো যে মানুষ ধীরে ধীরে উন্নতির দিকে যাবে, সেইটাই গ্রহণ করে নিয়ে আলাদা করে জেনেটিক্সের চর্চাও বন্ধ করে দেওয়া হয়েছিল। এবং এমনও শোনা যায় যে তারা তাদের ভাবনায় এত স্থির, ওই স্পিসিস এক্সটিংশন ইত্যাদি ওসব বুঝি না, সবটাই ভালো হবে। লাইসেঙ্কো সম্পর্কে এমনও বলা হয় যে লাইসেঙ্কো নিয়মিত গরুকে চকলেট আর মাখন খাওয়াতেন, তাতে গরুর দুধে ফ্যাটের পরিমাণ বাড়বে এই ভেবে। তো এগুলো কিন্তু গ্রন্থবদ্ধ, মানে এগুলো নতুন তথ্য নয়, আমি কোনো নতুন তথ্য এখানে দিচ্ছি না। লাইসেঙ্কোর যে ভাবনা সেগুলো সেই 1948 সালের বিখ্যাত সেই ঘটনা এগ্রিকালচারাল ইয়েতে আলোচনা, মোট কথা সেখানে হলো। এবং দীর্ঘদিন ধরে সোভিয়েত ইউনিয়নে যারা সত্যিকারে গবেষণাটা করতে চাইছেন, সত্যটাকে খুঁজতে চাইছেন, তাদের কিন্তু সত্যটাকে খুঁজতে দেওয়া হলো না এবং তারা ধীরে 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 জেনেটিক্সের ক্ষেত্রে পিছিয়ে পড়তে থাকলো। প্রথম দিকে কিন্তু অসাধারণ মানে গতি নিয়ে তারা কাজটা শুরু করেছিল। এবার এই সব বললাম এই স্লাইডটার আগে, তার কারণ এবার বুঝতে হবে যে ডারউইন নতুন আমাদের কি দিলেন যেটা আমাকে ল্যামার্কের মতবাদ থেকে সরিয়ে নিয়ে যাবে। ডারউইন এমনি পড়াশোনা করছিলেন, ডারউইনের দাদু ডাক্তার, বাবা ডাক্তার, দাদু যাকে বলে বেশ একটু বিপ্লবী ধরনের, সেই সময়ে তার বিপ্লবটা সরাসরি প্রকাশিত হয়নি ইরাসমাস ডারউইন, কিন্তু তবু তিনি যা লিখেছিলেন তার মধ্যে বিপ্লবের বীজ ছিল। এবং ইরাসমাস ডারউইন, আজকে তো ইন্টারনেটে সবই পাওয়া যায়, তার লেখা কবিতাও যদি দেখেন না, দেখবেন তার মধ্যে অসাধারণ কিছু লাইন আছে যেগুলো উল্লেখযোগ্য। তো যাই হোক, বাবা রবার্ট ডারউইন তিনিও ডাক্তার। তো ডারউইনের জীবনের গতিপথ আস্তে আস্তে এগোচ্ছিল, ঠিক আছে, শখ, তাকে ন্যাচারালিস্ট বলা যায়, শখ, সাগর পাড়ে গিয়ে এইটা কুড়িয়ে আনা, ওই গাছটা দেখা, ব্রিডিং দেখা, পায়রাদের ব্রিডিং দেখা, আর্টিফিশিয়ালি সিলেক্ট করা, কোনো একটা বৈশিষ্ট্যকে আর্টিফিশিয়ালি সিলেক্ট করা, কৃত্রিমভাবে নির্বাচন করা, এইসব দেখা। এমনকি আপনি অরিজিনাল স্পিসিসেও এটা দেখতে পাবেন, এই আর্টিফিশিয়াল সিলেকশনের কথাটা খুব লেখা আছে। তো এইগুলো নিয়ে ডারউইনের জীবন কাটছিল, ফ্যামিলি খুব একটা সুখী ছিল না তাকে নিয়ে, যাই হোক মেনে নেওয়া হয়েছিল। এই সময় একজন জন হেনস্লো তাকে একটা সুযোগ দিলেন জাহাজে করে পৃথিবী ঘুরে আসার। আচ্ছা, তার গুরু হচ্ছেন হুমবোল্ট, আলেকজান্ডার ফন হুমবোল্ট, যিনি প্রথম একেবারে একজন বিজ্ঞানীর মতো করে দক্ষিণ আমেরিকাটার অনেকটা অংশ চষে বেড়ান এবং যার লেখা বই কসমসের আরেকটা বই অবশ্য কার্ল সাগানের লেখা, সেটার কথা বলছি না, বহু আগের কথা এটা। কসমস দিয়ে তিনি প্রথম বুঝিয়েছিলেন পৃথিবীতে বিভিন্ন জায়গায় যে গাছ এবং প্রাণী ছড়ানো আছে সেটা নির্ভর করে সমুদ্রতল থেকে উচ্চতা, তাপমাত্রা, এগুলোর উপর। অর্থাৎ প্রকৃতির সঙ্গে জীবের একটা সম্পর্ক তিনি প্রথম বৈজ্ঞানিকভাবে দিয়েছিলেন
এবং তিনি লাতিন আমেরিকার যে ভ্রমণটা, সেই ভ্রমণটা করেছিলেন 1799 সাল থেকে 1804 সাল অবধি। 1804-এ তো জন্মাননি ডারউইন, চার্লস ডারউইন আরো পরে জন্মেছেন। কিন্তু খেয়াল রাখতে হবে, চার্লস ডারউইন এনাকেই গুরু মেনেছিলেন, এবং এমন গুরু মেনেছিলেন যে তিনি তার সহপাঠীদের সঙ্গে রীতিমতো পরিকল্পনা করে ফেলেছিলেন যে টেনেরিফে গিয়েছিলেন, টেনেরিফ নামে জায়গাটায় হুমবোল্ট গিয়েছিলেন, সেখানে তারা সবাই মিলে যাবেন, মানে তাদের অভিযানটা ওই দিকেই হবে। তো যাই হোক, অভিযানের গতিপথ বা অভিমুখ পাল্টে গেল যখন এই জায়গাটা এলো HMS বিগল জাহাজ। এই বিগল জাহাজ তো তখন তৈরি হলো না, তার আগে থেকে বিগল জাহাজ চলছে, এবং রবার্ট ফিটজরয় যিনি হচ্ছেন গিয়ে ক্যাপ্টেন, তার একজন সঙ্গীর দরকার। সেই সঙ্গী হয়ে তিনি গেলেন, এবং 1831 সাল থেকে 1836 সাল, এই 5 বছর বা 5 বছরের কিছু বেশি সময় তিনি ঘুরে বেড়ালেন, এই জাহাজের নথি সংগ্রহ, তথ্য সংগ্রহ করলেন, গুছিয়ে রাখলেন। খেয়াল রাখতে হবে, মানে এইটা বোধহয় কিছুটা সাইডলাইটস হিসাবে কাজ করতে পারে। ফিটজরয় তার সঙ্গী হয়ে এই যে যাওয়াটা কিভাবে গেলেন, তার ক্যাপাসিটি কি, তাকে কি বলা হয়েছিল, মানে তার অধিকারটা কি জাহাজে চার্লস ডারউইনের? বস্তুত কোনো অধিকার নেই, কিন্তু তাকে একটা সুযোগ দেওয়া হয়েছিল ক্যাপ্টেনের কারণে। কেননা জাহাজের মধ্যে একটা হায়ারার্কি কাজ করে। ক্যাপ্টেন কারোর সঙ্গে কথা বলবেন না, নাবিকদের সঙ্গে। ক্যাপ্টেন কারোর সঙ্গে বসে রাতের খাবার বা দুপুরের খাবার খাবেন না। ক্যাপ্টেন খাবেন তার সামাজিক মর্যাদার সমতুল্য মর্যাদার আরেকজন মানুষের সঙ্গে। সে ক্যাপ্টেনের বয়স কিন্তু বেশি নয়, ক্যাপ্টেনের বয়স 24-25 হবে। 1831 সালে চার্লস ডারউইনের বয়স কত? 22-9 জন্মেছেন। তাহলে ক্যাপ্টেনের সঙ্গী হিসাবে তিনি গেলেন। জাহাজে তখনকার দিনে একজন ন্যাচারালিস্ট থাকতো এই ধরনের জাহাজে। এই ন্যাচারালিস্ট ছিলেন আসলে একজন ডাক্তার ম্যাককর্মিক। সুতরাং তিনি এই ন্যাচারালিস্টের কাজটা তিনি করছিলেন, এমন নয় যে চার্লস ডারউইনকে তার জন্য দরকার ছিল। তো চার্লস ডারউইন গেলেন সঙ্গী হিসেবে। চার্লস ডারউইন নিজের মতো করে তথ্য সংগ্রহ করতে লাগলেন, তথ্য জোগাড় করতে লাগলেন, ইত্যাদি ইত্যাদি করে যে জায়গায় তিনি পৌঁছলেন, অর্থাৎ 1836 সালে, সে জায়গাটা তার মতবাদকে পাল্টে দেয়নি। খেয়াল রাখতে হবে, জাহাজে বসা ক্যাপ্টেন ফিটজরয়, জাহাজে বসা চার্লস ডারউইন দুজনেই কিন্তু ঈশ্বর বিশ্বাসী, এবং তিনি এটাও খুব বিরক্ত হয়েছিলেন যে ঈশ্বর আমাকে এরকম একটা জায়গায় নিয়ে গেছে যেখানে দাসত্ব প্রথা রয়েছে, আমাকে যেন আর না যেতে হয়, এই ধরনের একটা কথা, মানে কাছাকাছি এরকম একটা কিছু কথা বলেছিলেন। ফলে তার কথার মধ্যে ঈশ্বরের ভাবনাটা সবসময় ছিল। তিনি মনে করতেন ঈশ্বরই সাজিয়ে দিয়েছেন এই পৃথিবীটাকে, এই পৃথিবীতে যা রয়েছে সব স্থির, কিছু পাল্টায় না একটার থেকে আরেকটায়। কিন্তু এই যে দক্ষিণ আমেরিকা বা নির্দিষ্ট করে বললে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ, যেটা ভূতাত্ত্বিকভাবে নবীন, সেখানটায় ঘুরে আসার পরে তার ধীরে 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 মনে হতে শুরু করলো যে না, এই পৃথিবীটা অন্তত স্থির কয়েকটা প্রজাতি দিয়ে তৈরি নয়, তার মধ্যে পরিবর্তন আছে। ডারউইনে খুব ছোট্ট একটা জায়গা ছিল জাহাজের মধ্যে, যার মধ্যে কিছু বই রাখা যেত, মানে উঁচু হয়ে দাঁড়ালে মাথায় ঠেকে যেত, সেই যে ছবিগুলো পাওয়া যায়। এখন সুন্দর সুন্দর বই বেরিয়েছে। এছাড়াও ডারউইন অনলাইন, আপনি করবেন ডারউইন অনলাইন, সব পেয়ে যাবেন। তো সেই জায়গাটা খুব অল্প যে একটা জায়গা দেওয়া হয়েছিল ডারউইনকে, সেখানে বই রাখা যাবে। সেখানে তিনি পার্সোনাল ন্যারেটিভ হুমবোল্টে রেখেছিলেন। খেয়াল রাখতে হবে যে হুমবোল্ট তার গুরু কিন্তু। তো তিনি ঘুরে এলেন, তিনি ঘুরে এসে তিনি দেখলেন যে সত্যি এটা পাল্টাচ্ছে। এবং হুমবোল্টকে 1859 সালে, খেয়াল রাখতে হবে 36-এ ফিরে এসেছেন। ফিরে আসার সঙ্গে সঙ্গে, বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে হেন্সলো বলছেন সাজাও সাজাও, একজন ন্যাচারালিস্টকে জোগাড় করো যে তোমারটাকে শ্রেণীবদ্ধকরণ করে দিতে পারবে, তুমি যা খুঁজে পেয়েছো, সাজিয়ে সাজিয়ে বানাও এটাকে। 1837 গেল, 1838-এ তিনি মোটামুটি স্থির যে এই পৃথিবীতে কিভাবে এক প্রজাতি থেকে আরেক প্রজাতির উদ্ভব হচ্ছে। কিন্তু 1838 সালে তিনি কোনোভাবেই প্রস্তুত নন তার কোনো লেখা প্রকাশ করতে। সেই লেখা প্রকাশিত হলো কবে? 1859 সালে, 21 বছর পরে। এর কারণ কি? এর কারণ অনেক হতে পারে। বিজ্ঞানে একটা থাকে প্রত্যক্ষ, আরেকটা থাকে অনুমান। যেখানে আপনি প্রত্যক্ষ কারণ সরাসরি পাচ্ছেন না, সেখানে আপনি অনুমানের উপর নির্ভর করবেন, পরে যাচাই করে নেবেন আপনার অনুমানের সঙ্গে তথ্য মিলছে কিনা। অনেকগুলো কারণ ছিল, আমি এটা নিয়ে একটু বিস্তারিত লেখা লিখেছিলাম,
কিন্তু ওই যে বললাম কোনো একটা দিকে ঢুকে পড়লে এই আলোচনা চলতেই থাকবে, তখন মানে খুব বেশি রকম হয়ে যাবে আলোচনাটা। অনেকগুলো কারণ ছিল। তিনি যে বুঝেছিলেন যে ঈশ্বরের যে ভাবনাটা সেটা মার খেতে বাধ্য, অর্থাৎ সেটার বিরুদ্ধে তাকে যেতে হবে, যে ঈশ্বর সাজিয়ে দিয়েছেন যদি এই তত্ত্বটা তিনি যা পেয়েছেন তার ভিত্তিতে তিনি যদি দেন, এটা একটা। 2 নম্বর অবশ্যই তার পারিবারিক ব্যাপার। এই যে এমাকে তিনি বিয়ে করেছিলেন, এমা তার আত্মীয় এবং এমাকে তিনি খুব ভালোবাসতেন। একটা প্রবল বাধা এসেছিল আত্মীয়দের মধ্যে বিয়ে হওয়া নিয়ে। তখন কিন্তু ইংল্যান্ডে আস্তে আস্তে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে যে আত্মীয়দের মধ্যে বিবাহ খুব একটা ভালো দিকে যায় না, পরবর্তী যে প্রজন্ম সেটা অনেকগুলো ত্রুটি নিয়ে জন্মাতে পারে। এবং এটাও আমরা খেয়াল করে দেখেছি, আপনি ওই যে বললাম ডারউইন অনলাইনে পড়ুন, সব পেয়ে যাবেন। প্রথম বাচ্চাটি হওয়ার পর থেকে তার হাঁচি, কাশি, সর্দি, জ্বর সব কিছু একেবারে ডিটেলসে লিখে রাখছেন। সেটা প্রকাশিত হয়েছিল অনেক পরে, মাইন্ড জার্নালে 1877 সালে প্রকাশিত হয়েছিল। তো যাই হোক, এই এমাকে তিনি তো ভালোবেসে বিয়ে করেছিলেন। এমা বিয়ের পর তাকে চিঠি লিখছেন যে ঈশ্বর এই পৃথিবীটা সৃষ্টি করেছেন, ঈশ্বরের সৃষ্টি কি সুন্দর, ইত্যাদি ইত্যাদি নানা, আপনারা পড়ে নেবেন ডিটেলসটা। তিনি একটা জায়গায় লিখেছেন যে এমা, আমি এই চিঠিটা পড়েছি, বারবার কেঁদেছি, বারবার ভেবেছি এটা নিয়ে কি করব। ডারউইন হয়তো প্রথমে ভেবেছিলেন এটা কোনো প্রকাশ করবেন না, কিন্তু পরবর্তীকালে এটা প্রকাশিত হয়েছে এবং এমার কারণেও তিনি এই যে তার ভাবনাটা সেটার বিরুদ্ধে মানে সেটাকে প্রকাশ্যে আনতে পারেননি। আবারও বলছি, বিজ্ঞান যখন প্রত্যক্ষের অভাব ঘটে বিজ্ঞানে, তখন অনুমানের দিকে যাই আমরা। এইটা একটা ধারণা, সেটা অনেকেই বলেছেন, ডকিন্সও বলেছেন, গোল্ডও বলেছেন, এই কথাগুলো বলেছেন। কিন্তু এরও তো একটা সীমা আছে, কতদিন এটা আটকানো যায়। যখন দেখা গেল আরেকজন বিজ্ঞানী আলফ্রেড রাসেল ওয়ালেস একই জিনিস প্রকাশ করে ফেলছেন, তখন তার শুভানুধ্যায়ীদের কারণে তিনি হুড়মুড় করে গিয়ে বলা যায় রাতারাতি এটা গিয়ে প্রকাশ করলেন। এবং যখন প্রকাশ করে হুমবোল্টকে কপি পাঠাচ্ছেন, তখন হুমবোল্ট বলছেন যে তুমি বলতে চাও আমি যা করেছি সেটা তোমাকে এতটাই প্রাণিত করেছে যে তুমি এটা বের করেছো যে আমাদের পৃথিবী, যেটা লেখা আছে আর কি, সেটা আমি আর হুবহু ইংরেজিটা পড়তে যাচ্ছি না, যে তুমি এইরকম একটা জায়গায় পৌঁছে গেছো। তো বলছে একজন মানুষের জীবনে এর থেকে বেশি সার্থকতা তো আর কিছু হতে পারে না, যে আরেকজনকে প্রাণিত করা, যে তিনি এই পরিবর্তনটাকে আরো বিস্তারিত আকারে মানুষের সামনে উপস্থিত করলেন। তো খুব খুশি হয়েছিলেন আলেকজান্ডার ফন হুমবোল্ট, যে বলা যেতে পারে তার ভাবশিষ্য, তার কাছে তো বসে পড়াশোনা করেননি, তার ভাবশিষ্য এটা করে দেখিয়েছেন। খেয়াল রাখতে হবে, হুমবোল্ট মারা গিয়েছেন 1859 সালেই মারা গিয়েছেন, যে বছর প্রকাশিত হয় ডারউইনের অরিজিন অফ স্পিসিস। যেটা বিষয়, এটা আমরা ধীরে ধীরে এগোবো। এইবার সমাজের প্রভাবটা চলে আসছে। বেঞ্জামিন ডিসরেলি, আমরা চট করে সমাজের সবাই কি বলছে তার সমীক্ষা না জেনে তো বলতে পারবো না, কিন্তু কোনো বিশেষ ব্যক্তি কি বলেছেন সেটা শুনলে একটা কোথাও একটা প্রতিভূ মন্তব্য পাওয়া যেতে পারে প্রতিনিধিত্বমূলক। বেঞ্জামিন ডিসরেলি পরবর্তীকালে ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়েছিলেন। তিনি পরিষ্কার বলে দিলেন, মানে ঠিক ওই যে যেটা দেখেছেন হাক্সলে, টমাস হাক্সলে যেন বিশপের সঙ্গে লড়াই করে বলেছিলেন, বিশপ জিজ্ঞাসা করেছিলেন তা আপনি কোন দিক থেকে বাদরের বংশধর হওয়া স্বীকার করেন, তিনি বলেছেন আপনার মতো মূর্খের সঙ্গে থাকার থেকে আমি বাদরের বংশধর হওয়া শ্রেয় বলে মনে করি। এখন সেটা তো খুব একেবারে এপিক হয়ে গেছে। এই বেঞ্জামিন ডিসরায়েলি তিনি বলছেন যে আমাকে যদি বলা হয় তুমি কোন দিকে আছো, তাহলে মানে মানুষ কি এপ না মানুষ এঞ্জেল, দেবদূত, তা আমি এঞ্জেলের দিকেই থাকবো, আমি এপ না। এটার সঙ্গে আপনাদের একটা জায়গা তুলনা করতে বলছি। দেখুন, এইটা নিয়েও আমার একটু লেখার সুযোগ হয়েছে এবং আমি এটা লিখতে চাই, তার কারণ মানুষ এগুলোর মাধ্যমে বোঝে। রিচার্ড ডকিন্সের 3 পার্টের একটা ডকুমেন্টারি আছে, দ্য জিনিয়াস অফ চার্লস ডারউইন। এটা ফ্রিতে ইন্টারনেটে দেখা যায়। তাতে একটা জায়গায় রিচার্ড ডকিন্স যেখানে জন্মেছিলেন, কেনিয়াতে যেখানে জন্মেছিলেন, তার পাশেই একটা চার্চ আছে, সেখানকার বিশপের সঙ্গে তিনি আলোচনা করতে গিয়েছেন। বিশপকে গিয়ে বলছেন যে ফাদার, আই এম এন এপ, আর ইউ এন এপ? খেয়াল রাখতে হয়, মানুষকে কিন্তু 5th এপ বলা হয়, মানে 4টের কথা তো আমরা জানি,
শিম্পাঞ্জি, ওরাংওটাং, গেরিলা, বনবো। ফিফথ এপ হচ্ছে মানুষ। তো এই আপনি কি এপ? বিশপ খুব গম্ভীর হয়ে বলেন, না আমি এপ না। বলে আচ্ছা, বলে হ্যাঁ আমি সৃষ্টিকর্তার আদলে গড়া একজন মানুষ। না মানুষ তো আমিও, কিন্তু আমি এপ। বলে না আমি এপ। তো এটা ওই ডকুমেন্টারির মধ্যে আছে, এটা সেকেন্ড পার্টে আছে। খুব ইন্টারেস্টিং কনভারসেশন। তো বেঞ্জামিন ডিসরায়েলি তিনি আপত্তি এই জিনিসটা গ্রহণ করতে। তার ফলাফলটা কি আপনি দেখুন পরবর্তীকালে। শুধু তিনি নন, ডারউইন যখন মারা যাচ্ছেন 1882 সালে, আমরা কিন্তু একটু জিগজ্যাগ পথে চলবো, একেবারে সরল পথে চলবো না, একবার ওদিকে যাবো একবার এদিকে আসবো। ডারউইন যখন মারা যাচ্ছেন তখন তাকে যে সমাধিস্থ করা হবে সেখানে অনেকে গিয়েছিলেন, একাডেমিয়া থেকে গিয়েছিলেন, অনেক অধ্যাপক, অনেক গবেষক গিয়েছিলেন, লেখক গিয়েছিলেন, যারা হয়তো ডারউইনের সঙ্গে সেই অর্থে যুক্ত নন সেইভাবে। কিন্তু খেয়াল রাখতে হবে, রানী যাননি, রানীর প্রধানমন্ত্রীও যান। ফলে প্রশাসন কিন্তু সেই সময়টা ইংল্যান্ডে বসে অন্তত ডারউইনকে মেনে নিতে পারেনি। এই রিয়াকশনটা আসলে দেখাতে চাই এই কারণে যে সেই সময়ে কিছুটা পরিমাণে মানুষজন মেনে নিতে শুরু করলেও 1882 সালে প্রশাসন কিভাবে দেখছেন ব্যাপারটা, তো তারা নেয়নি। এটা ইতিহাস, এটা আমরা নতুন করে আজকে সভাগৃহে তৈরি করছি না, এটা যা ইতিহাস আমরা সেটা শুধু সবার সামনে রাখার চেষ্টা করছি। সমাধিস্থ করার কাজে যা সেখানে সঙ্গী হয়েছিলেন তার মধ্যে বিচারকও ছিলেন, মেয়রও ছিলেন, স্ত্রীও যাননি। তো এই হচ্ছে ডারউইনের সমাধির ওখানে যে ফলক, সেটার জন্য কিছুটা লড়াই করতে হয়েছে এবং তার পক্ষে থাকা লোকজন লড়াই করেছে। এইবার ডারউইনের যে দ্বন্দ্বের জায়গাগুলো সেগুলোতে আসা যায়। আপনারা আরো একটা ফিল্মের কথা আসবো, সেটার মধ্যে আছে। ফিল্মগুলো দেখলে না খুব সুবিধে হয়। আপনি যতটা জটিলতা হয়তো চাইছেন না, কিন্তু একটা জায়গায় পৌঁছতে চাইছেন ততটা নিয়ে আপনি অনেকটা পরিমাণে গ্রহণ করতে পারেন। মোট কথা হচ্ছে, আপনি কোথাও দেখবেন এই পৃথিবী বা এই মহাবিশ্ব 6000 বছরের, কোথাও দেখবেন আরেকটু বেশি, কোথাও এমনকি বিজ্ঞানীরা পর্যন্ত তখনও পর্যন্ত পৃথিবীর বয়স খুব বেশি নির্ধারণ করে উঠতে পারেননি, মানে নিখুঁতভাবে নির্ধারণ করতে পারেননি, এবং দেখছেন যে খুব অল্পই হয়েছে আর কি, যে 100 মিলিয়ন মানে কি 10 কোটি বছর, তার বেশি না। আজকে আমরা কত বছর জানি? 4.6 বিলিয়ন, বা আরও নিখুঁতভাবে বলার চেষ্টা করি অনেকে হয়তো 4.5, তার সঙ্গে প্লাস মাইনাস এরকম একটা কিছু করি, কেউ বলি আমরা 454 কোটি বছর। এতটা নিখুঁত বলা যায় না কখনোই, কিছুটা প্লাস মাইনাস থাকতে হয়। তো যাই হোক, তখনও কিন্তু ব্যাপারটা হয়নি, তখনও কিন্তু বোঝা যায়নি। এমনকি দেখুন এখানে উল্লেখ করা রয়েছে কি তার ছেলে জর্জ ডারউইন, যিনি সব থেকে খ্যাত হয়েছেন মানে ডারউইনের সন্তানদের মধ্যে, জ্যোতির্বিজ্ঞান এবং এই যে চাঁদ কিভাবে তৈরি হলো তার তত্ত্বের ক্ষেত্রে জর্জ ডারউইনের একটা অসাধারণ অবদান আছে। গণিত এবং জ্যোতির্বিজ্ঞানে তিনি খুব ভালো কাজ করে গিয়েছেন, তিনি ফেলো অব দ্য রয়্যাল সোসাইটি হয়েছিলেন। তিনিও কিন্তু যে কাজটা করেছিলেন তাতে কিন্তু পৌঁছানো যায়নি। কোথায় পৌঁছানো যায়নি? আমি কি বলতে চাইছি? আমি বলতে চাইছি যে পরিসরটা, সময়ের পরিসরের মধ্যে দিয়ে একটা জীব বিবর্তিত হয় আরেকটা জীব, আবার বিবর্তিত হয় আরেকটা জীব, এরকম তৈরি হতে পারে, সেই সময়ের পরিসরটা এটুকু নয়। কোনো শাস্ত্রে লেখা 6000 বছর তো নয়, এমনকি বিজ্ঞানীরাও যেখানে পৌঁছেছেন সেইটুকু সময়ের মধ্যেও হবে না। এবং ডারউইন একটা চিঠিতে লিখছেন, এখানে লেখা রয়েছে যে আমি খুব বিব্রত হয়ে রয়েছি, যে এ তো হচ্ছে না, আমার তত্ত্ব যা আর এই সময়ে যা বলছে, পৃথিবীর বয়স যা বলা হচ্ছে তাতে তো হবে না, মিলবে না। অর্থাৎ সমস্যায় ছিলেন তখন। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে একটা বিজ্ঞানের উন্নতি হলে হয় না, পাশাপাশি অনেকগুলো বিজ্ঞানের উন্নতি যদি না হয় তাহলে সেই বিজ্ঞানটাও মার খেতে থাকে ক্রমাগত। এইবার সবথেকে বড় যে একটা ইন্টারেস্টিং, একদম আধুনিক সময় চলে আসে। আধুনিক সময় আপনি দেখুন, ন্যাশনাল জিওগ্রাফিকের একটা লেখা থেকে আমরা তুলেছি যে আমরা কিভাবে বুঝতে পারলাম। দেখুন, এর বর্ণনায় যেতে গেলেও অনেকটা সময় আমাদের ব্যয় করতে হবে, যে আমরা কিভাবে বুঝলাম যে আমাদের এই যে পৃথিবী 400 কোটি 460 কোটি এত পুরনো আমরা বুঝলাম কি করে? আমাদের তো কোনো একটা প্রমাণ পেতে হবে, এবং প্রমাণের জন্য ধরুন ছোটরাও শিখে যায় যে কার্বন ডেটিং, আরও কিছু কিছু তার সঙ্গে পদ্ধতি মিলিয়ে বুঝতে হয়। তো আমরা কোথাও যদি কার্বন খুঁজে পাই, কার্বন বেসড লাইফ খুঁজে পাই,
তাহলে একটা পর্যায়ে অবধি পৌঁছলাম। কিন্তু পৃথিবী সৃষ্টি হলো সঙ্গে সঙ্গে কার্বন নির্ভর জীবন শুরু হয়ে গেল এরকম তো নয়, তারও আগে পৃথিবী শুরু হয়েছে। তা আমরা পৌঁছতে 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 প্রমাণ অবশ্য এখানে আরেকটা জিনিস, রমন স্পেকট্রোস্কোপিরও খুব একটা বড় ভূমিকা আছে। সিভি রমন সেই যে একটা আলোকে ভেঙে বস্তুতভাবে 3টে কম্পাঙ্কের আলো ভেঙে না, এক সেই অরিজিনাল যে ফ্রিকোয়েন্সির সঙ্গে আরও 2টো ফ্রিকোয়েন্সি, সেই যে রমন স্পেকট্রোস্কোপি তাকে ব্যবহার করেও আমরা এই জায়গাটা আরও ভালোভাবে বুঝতে পারি। তো এই প্রমাণগুলো যে অস্ট্রেলিয়ার এখান থেকে যে পাওয়া প্রমাণ, এই প্রমাণগুলো আমাদের বুঝতে সাহায্য করে যে পৃথিবীর বয়সটা অনেক বেশি। আজকে এসে সেটা বুঝেছি, আগে কিন্তু বুঝিনি। যেমন আপনি যদি দ্য এজ অফ দ্য ইউনিভার্স শুধু এই নামেই বা কাছাকাছি নামের অনেকগুলো বই পাবেন। যে আমরা এখন বলি তো যে পৃথিবীর মহাবিশ্বের বয়স কত, 1370 কোটি বছর বা প্লাস মাইনাস কিছু করে একটা বলি। পৌঁছলাম কি করে? আমরা কি একদিনে জেনে গেছি? না, সেই 10 কোটি 50 কোটি 100 কোটি করে 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 বাড়তে বাড়তে আমরা একটা জায়গায় পৌঁছেছি। আর বিজ্ঞান কখনোই বলে না দাস ফার অ্যান্ড নো ফার্দার। বিজ্ঞান বলে এই প্রমাণের ভিত্তিতে আমরা এই অবধি পৌঁছেছি, কালকে এটা ভুল প্রমাণিত হলেও হতে পারে। তো এটা একটা প্রমাণ। আরেকটা চার্লস লায়েলের যে জায়গাটা, সেই জায়গাটার কথাও একটু বলা উচিত। সেই সময় যে ভূতত্ত্ব ডারউইন পড়ছেন সেটা চার্লস লায়েলের দেওয়া। সেখানেও খুব বোঝা যাচ্ছে যে সীমাবদ্ধ একটা সময়ক্রমের মধ্যে কাজ করতে হচ্ছে। তো ফলে এই যে জিনিসগুলো বারবার 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 ফিরে আসছে ডারউইনের মনে, যে আমি কোথাও ফিট করাতে পারছি না, আমার বিবর্তনটাকে ফিট করাতে পারছি না সময়ের সাথে, এটা সেই সময়কার বিজ্ঞানের খামতি যেটা পরবর্তীকালে পূরণ হয়েছে। এবং সেটা আরও ব্যাখ্যা করে বলা হয়েছে। অরিজিন অফ স্পিসিসেও তো উল্লেখ করা আছে। অরিজিন অফ স্পিসিসের অনেকগুলো সংস্করণ হয়েছিল, যে সংস্করণের সবগুলো একরকম নয়। তৃতীয় চতুর্থ সংস্করণে এক, ষষ্ঠ সংস্করণে গিয়ে দেখবেন অনেকগুলো কথা আলাদা। ল্যামার্কের কথা, ল্যামার্ককে তিনি প্রথম দিকে একটা মানে গুরুত্বপূর্ণ জায়গা দেননি। তৃতীয় চতুর্থ সংস্করণে তিনি ল্যামার্ককে খুব ভালো করে একটা জায়গা দিচ্ছেন। হেরিডিটি নিয়ে কাজ করতে গিয়ে তিনি তার মনে হয়েছে তার তত্ত্বটা যথেষ্ট নয়, ল্যামার্ককে ফিরিয়ে আনছেন। ফলে ডারউইন, এই যে বলছিলেন না মানুষটাকে না জানলে বোঝা কঠিন, ডারউইন কিন্তু একদিনে ডারউইন বাদে পৌঁছে যাননি। অনেক দিন ঘুরতে 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 অনেক পথ অতিক্রম করতে করতে তাকে যেতে হয়েছে। একই সঙ্গে এটাও বলি যে সেই সময় জেনেটিক্স ছিল না। জেনেটিক্স না থাকার ফলে যেটা হয়েছে যে আমরা বুঝতে পারছি না কোষের ভিতরে উকি দিয়ে যে মানুষের বিবর্তনটা কিভাবে হয়েছে। আমাদের 19বিংশ শতকে জেনেটিক্স সেভাবে বিকশিত হয়নি। তিনি যে ভিতরে উকি দিয়ে দেখবেন, আজকে যেভাবে স্টিফেন যে গোল্ড পারেন বা পেরেছেন, যেভাবে ডকিন্স পারেন, সেভাবে তার পক্ষে সম্ভব ছিল না। কি তার হাতে কি আছে? তার হাতে মানুষের উদ্ভাবের কিছু 1871 সালে ডিসেন্ট অফ ম্যান লিখেছেন। মানুষের কথা লেখার সাহস তার হয়নি অরিজিন অফ স্পিসিসে। সাহস কোট আনকোট, তিনি লিখতে চাননি না, তার সাহস হয়নি আমরা জানি না, কিন্তু লেখেননি। কিন্তু পরবর্তীকালে তার মনে হয়েছে এবং তিনি লিখেছেন যে মানুষ সম্পর্কে যে জ্ঞান সেটা ধীরে ধীরে বিকশিত হবে, তার উপর আলো পড়বে, ব্যাস এইটুকু অরিজিন অফ স্পিসিসে 1859 সালে শেষ। 70-এর দশকের শুরুতে এসে তিনি কিন্তু আর পারলেন না, প্রকাশ করলেন ডিসেন্ট অফ ম্যান, এবং সেখানে বলতে শুরু করলেন যে মানুষ আস্তে আস্তে কিভাবে বিবর্তিত হয়েছে। তার আগে তিনি যেটুকু পেয়েছিলেন সেটা তার পক্ষে খুব একটা গ্রহণ করে সেটাকে অ্যাসিমিলেট করা সহজ ছিল না। নিয়ানডার্থাল ম্যানের কথা মানে তিনি তো দেখবেন, অ্যাসিমিলেট করবেন, টাইম লাগবে, সেইটা তার পক্ষে সম্ভব ছিল না। এখানে জাস্ট এইটা একটা পাসিং রিমার্ক, আর কিছু নয়। ডারউইন গণিতকে ব্যবহার করেন, যেটা ল্যামার্ক গণিতকে তার মানে জায়গা দেননি তার তত্ত্বে। গণিত বলতে তিনি কতগুলো অ্যাজাম্পশন শুরু করেন। যেমন তিনি এটা আগে কয়েকটা স্লাইড আগে চলে গিয়েছে, উইল্ড বলে একটা জায়গা তার বাসস্থানের কাছে, সেখানে গিয়ে তিনি ভাবার চেষ্টা করছেন যে যে পাথরের খাঁজগুলো আছে সমুদ্র ক্ষইয়ে দিচ্ছে, সমুদ্রের ঢেউ ক্ষইয়ে দিচ্ছে, তার ফলে একটার পর একটা স্তর বেরিয়ে পড়ছে। আচ্ছা, কতদিনে একটা স্তরের ক্ষয় হয়? আপনি ওখানে দাঁড়িয়ে কাউকে হ্যাঁ বা না যেমন বলতে পারবেন না, নির্দিষ্ট অঙ্কও বলতে পারবেন না যে এত কোটি বছর আগে হয়েছে। তিনি একটা অ্যাজাম্পশন করেছেন, অর্থাৎ তিনি একটা অ্যাজাম্পশনের ভিত্তি করে ধীরে ধীরে এগোতে শুরু করেছেন। আমাদের এখানে এটা আমি একটু এনেছি এই কারণে যে তার তত্ত্বের মধ্যে স্ট্যাটিস্টিক্সের জায়গাটাও নিহিত ছিল। তিনি আলাদা করে স্ট্যাটিস্টিক্সটাকে তুলে ধরেননি,
মানে স্ট্যাটিস্টিশিয়ান যেভাবে আজকের দিনে করেন বা ধরা যাক বিংশ শতকের প্রথমার্ধেও করেছেন, সেইভাবে তিনি স্ট্যাটিস্টিক্সটাকে তুলে ধরেননি, কিন্তু স্ট্যাটিস্টিক্সের জায়গাটা পূর্ণ মাত্রায় সেখানে ছিল। আচ্ছা, এইবার আমি ফিল্মের মধ্যে যাব, ফিল্মের মধ্যে ঢুকে আমি সেখান থেকে যে তথ্য পেয়েছি সেগুলোর কথা বলতে বলতে যাব। 1925 সালের একটা ট্রায়াল, স্কোপস ট্রায়াল, এটা আপনাদের অনেকেরই জানা। ডারউইনবাদ যখন প্রকাশিত হয়ে পড়েছে, তখন ডারউইনকে নিয়ে গ্রহণ করা, বর্জন করা, বিরোধিতা করা এগুলো চলছে। একদল মানুষ কিছুতেই গ্রহণ করবেন না বিবর্তনবাদকে, অতএব কেউ যদি সেটা বলেন তার বিরোধিতা করতে হবে। একজন মাস্টারমশাই সেটা বললেন, স্কুলে বাচ্চাদের পড়াতে শুরু করলেন এবং সেই মাস্টারমশাইয়ের বিরুদ্ধে রীতিমতো আদালতে মামলা হলো, আদালত সেটা শুনল এবং তারপর মাস্টারমশাইয়ের জরিমানাও হলো। এটা হয়েছিল 1925 সালে। কোথায় আছে সেটা তো লেখা আছে, আমেরিকাতেই এটা ঘটেছিল। এবার তার উপর নির্ভর করে একটা চলচ্চিত্র তৈরি হয়েছে। সেটা আপনাদের হয়তো দেখা, যদি না দেখা হয় আপনি দেখে নিতে পারেন, এটা বেশ ভালো লাগবে। এটার যে ভার্সনটা আপনি সম্ভবত পাবেন সেটা টেলিভিশন ভার্সনটা পাবেন, চলচ্চিত্রটা হয়তো নাও পেতে পারেন। ইনহেরিট দ্য উইন্ড, এটাও কিন্তু বাইবেলে লেখা একটা, আমরা ধরে নিই বাইবেলে লেখা একটা লাইন, এর বেশি বলবো না আমরা এখন। তো সেই 1925-এর উপর ভিত্তি করেই এটা তৈরি হয়েছিল। ছবিটা তৈরি হয় 1960 সালে। তো এই ছবিটার মধ্যেও আমরা তো রিয়াকশন টু ডারউইনিজম বলা শুরু করেছি। আমাদের যে পাওয়ার পয়েন্টের যে প্রেজেন্টেশনটা, তার নামই ছিল রিয়াকশন কিভাবে হলো। তো এই ছবিটা সেই রিয়াকশনটাকে খুব ভালোভাবে দাঁড় করিয়ে দিয়েছিল এবং সেখানে খুব সুন্দরভাবে বলা হচ্ছে যে যখন আদালতে মামলা চলছে, চারদিকে নানা রকম আলোচনা, এটা এ ঠিক না ও ঠিক। তার পক্ষে যিনি লড়াই করছেন তিনিও খুব কুশলী। তিনি একে একে বিজ্ঞানের যেসব প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের মানুষজনকে, শীর্ষকর্তাদের ডেকে আনছেন। আর যিনি মানে অভিযোগটা এনেছেন তিনি বারবার বলছেন, না না এদের কথা শুনে কি হবে, যা বলা আছে শাস্ত্রেই তো বলা আছে। বিচারকও সেই অনুযায়ী, হ্যাঁ এদের কথা শুনে কি হবে, বাতিল। একজনের পর একজন আসছেন বিজ্ঞানের প্রতিষ্ঠানের কর্তারা, সব বাতিল। অথবা শেষে দাঁড়ালো যেটা, সেই যুক্তির প্যাঁচ কিভাবে দেওয়া যায় সেইভাবেই দাঁড়ালো ব্যাপারটা, এবং সেটা খুব আকর্ষণীয়। একজন চলচ্চিত্রকার যিনি নিজেও এই বিষয় নিয়ে খুব ভালোভাবে পড়াশোনা করেছেন, তিনি হচ্ছেন ডেভিড অ্যাটেনবরো। তিনিও খুব সুন্দর ডকুমেন্টারি বানিয়ে গিয়েছেন আমাদের জন্য। ডেভিড অ্যাটেনবরোরও কিছু কিছু কাজ আছে যেটা চার্লস ডারউইনের মূল কাজের জায়গাগুলোকে, স্তম্ভগুলোকে তুলে ধরে। এই তুলে ধরতে গিয়ে তিনি যে ছবিগুলো বানিয়েছেন তার মধ্যে রিচার্ড আওয়েনের কথা এসেছে, এবং রিচার্ড আওয়েনের কথা না বললেই নয়। রিচার্ড আওয়েনের কথা কেন আমি বলছি, লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে তিনি সেই জিনিসটা আনলেন যে জিনিসটা ডারউইনের তত্ত্বকে প্রতিষ্ঠা করে, অথচ তিনি সব থেকে বেশি ডারউইনের বিরুদ্ধে। কিরকম? তিনি বলছেন না, ডারউইনবাদ এটা এভাবে মেনে নেওয়া যায় না, এত সরাসরি এভাবে বলে দেওয়া যায় না একটা জীব থেকে আরেকটা জীব। কিন্তু তিনি কি আনলেন? তিনি একটা ফসিল আনলেন। সে ফসিলটা কিসের? ফসিলটা হচ্ছে আর্কিওপটেরিক্স, মিসিং লিঙ্ক বিটুইন রেপটাইলস অ্যান্ড বার্ডস। সরীসৃপ এবং পাখির মধ্যেকার যে একটা জীব দেহ। এখন আপনি একটা থেকে আরেকটা পরিবর্তনের কথা বলছেন, তার মানে এটা তো ব্লক না যে একটা ব্লক ছিল, আচ্ছা আরেকটা নতুন ব্লক রাতারাতি তৈরি হলো, এটার পর একটা নতুন ব্লক রাতারাতি তৈরি হলো। আপনি একটা ধারাবাহিক প্রক্রিয়ার কথা বলছেন, তাহলে মাঝখানেও কিছু থাকবে, মাঝখানেও কিছু জীব থাকবে। সেরকম একটা জীব হচ্ছে আর্কিওপটেরিক্স। তো এইটা একটা রিচার্ড আওয়েন নিজে আনলেন, আর তিনি সব থেকে ডারউইন বিরোধী। এর মতো অসাধারণ একটা বিপরীতমুখী ব্যাপার বোধহয় ডারউইনবাদের ইতিহাসে ঘটেনি। এবং তিনি তো, এটা লেখা আছে যে প্রথম সুপারিনটেন্ডেন্টও হয়েছিলেন। এবং সব থেকে বড় কথা যে এইটা চোখের সামনে, লোকের চোখের সামনে থাকা আর কোনো একটা বিজ্ঞান গবেষণাগারে থাকা, এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। একটা মিউজিয়ামে আসা মানে মানুষ দেখতে পাচ্ছে, আচ্ছা এটাকে তো সরীসৃপও বলা যাচ্ছে না, এটাকে তো পাখিও বলা যাচ্ছে না, তাহলে এটা কি? তাহলে এটা মাঝামাঝি। আপনি সে ভুতুড়ে বলুন আর যাই বলুন না কেন, সে মাঝামাঝি জীবটা আপনার চোখের সামনে ধরা দিল, তার মানে আমরা ডারউইনবাদের পথে এগিয়ে যাচ্ছি। এইবার একেবারে সরাসরি আজকের দিনেরটা যদি বলি, আজকের দিনে প্ল্যাটিপাস নামে প্রাণী পাচ্ছেন, এবং সেটা
ভাবা হচ্ছে 166 মিলিয়ন মানে 16 কোটি 17 কোটি বছর আগেকার ব্যাপার, যখন সেটা ডাইভার্জ করে গিয়েছিল। কিন্তু এটা আবার 3টে প্রজাতির বৈশিষ্ট্যকে ধারণ করে রেখেছে। প্ল্যাটিপাসকে আপনি কি বলবেন? প্ল্যাটিপাসকে আপনি স্তন্যপায়ী বলবেন? প্ল্যাটিপাসকে আপনি সরীসৃপ বলবেন, মাছ বলবেন, কি বলবেন? তাহলে এই যে মধ্যবর্তী যে ফর্মগুলো, এই ফর্মগুলো মানে বিজ্ঞানের এইটুকু না বললে কিন্তু বলাটা হয় না। এই যে মধ্যবর্তী প্রাণী খুঁজে বের করাটা, এখানে আমরা দেখব ডেভিড অ্যাটেনবরোরও যে ছবি তিনি তৈরি করেছেন, যে পুরনো ফসিল দেখে আমরা কিন্তু অনেক প্রাণীর সম্পর্কে তথ্য বের করে আনতে পারি, যে তথ্য আমাদের এই ধারণা দেয়, কিন্তু আমরা দেখতে চাইনি। তো তার মধ্যে একজন বিজ্ঞানী, যিনি একেবারে ছোটবেলায় স্কুলের বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে ইংল্যান্ডেরই একটা জায়গায়, সে পার্কের মতো সবাই ঘুরে বেড়ায়, এমন নয় সেটা খুব জঙ্গল, পাথরের মধ্যে একটা পাতার অবশেষ খুঁজে পেয়েছিলেন। যে পাতার অবশেষটা যখন তিনি ফিরিয়ে এনে দেখান, তখন বলছে হ্যাঁ, এই পাতার অবশেষটা আরেকটা জিনিসের প্রমাণ দেয় যে যে স্কেলে আমরা ভাবছিলাম পৃথিবীটাকে, যে জিওলজিক্যাল টাইম স্কেলে, তার থেকে জিওলজিক্যাল টাইম স্কেলটা অনেক বড়, এবং সেই সময় এগুলো ছিল। সুতরাং এই ফসিল কোনো কোনো ক্ষেত্রে ফসিল নয়, হয়তো লিভিং ফসিল, সেগুলো আপনাকে সুযোগ দিতে পারে বোঝার যে আপনার এই যে ধারাবাহিকতা, তার মধ্যে কোথায় 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 পট পরিবর্তনগুলো ঘটেছে। যার কথা বলছেন রজার মেসন, তিনি 1957 সালের কথা, তখনও কিন্তু ডারউইনবাদ এভাবে প্রতিষ্ঠা পায়নি। সত্যি কথা, আরও অনেক কিছুর চাহিদা তখন রয়ে গেছে। এবং সেই প্রি ক্যাম্ব্রিয়ান ফসিলের কথা কেন বলছি, প্রি ক্যাম্ব্রিয়ান কথাটার একটা মানে তো করতে হবে। পৃথিবীর ভূতাত্ত্বিক সময়কালের 88% হচ্ছে এই প্রি ক্যাম্ব্রিয়ান, তার মানে অধিকাংশটাই হচ্ছে প্রি ক্যাম্ব্রিয়ান। এবং পৃথিবী শুরুর সময় থেকে ওই মানে 53 কোটি বছর টছর আগে অবধি এটা ছিল। প্রথম শক্ত খোলকের প্রাণীরা সেই সময় আবির্ভূত হলো ইত্যাদি। তো তিনি যখন তার বাবাকে দেখিয়েছেন, বাবা আরেকজনকে দেখিয়েছেন, দেখানোর মাধ্যমে তিনি আরেকজন বিজ্ঞানীর কাছে পৌঁছতে পারলেন, এবং সেটা যখন জার্নালে বেরোলো, তখন একটা ধারণা তৈরি হলো যে এই সময়কার ফসিল রয়েছে। আচ্ছা, এটা তো আমাকে মেনে নিতে হবে যে ডারউইন তার জীবনকালে যে তত্ত্ব দিয়েছিলেন, সেই তত্ত্বের সবটুকু বা তার জন্য যে নথি দরকার সেটা তিনি পাননি। ফলে এই খোঁজাটা কিন্তু চলছে। রজার মেসন অন্যতম একজন মানুষ যিনি এই কাজটা করে আমাদের এই মাঝখানের গ্যাপগুলো ভরে দিতে সাহায্য করেছেন। ফরেস্টটা যেটা বলছিলাম, পার্কের মতো বলে শার্নউড ফরেস্ট, ফরেস্ট কিছু না। কারণ সত্যি কথা, ইংল্যান্ডে কোনো প্রাকৃতিক বনাঞ্চল এখন আর নেই, সবটাই হচ্ছে কৃত্রিম বনাঞ্চল এবং মোটামুটি ফাঁকা। কেননা ইংল্যান্ড নিজের বনাঞ্চল এতভাবে নষ্ট করে ফেলেছিল নিজের যুদ্ধজাহাজ ইত্যাদি বানাতে গিয়ে। পরবর্তীকালে বলা হয় যে, এটা অবশ্য সরে সাইড লাইট, পরবর্তীকালে বলা হয় যে নেপোলিয়নের সঙ্গে ইংল্যান্ডের যুদ্ধে জেতাটা ভারতবর্ষে মানে কাঠ না হলে হতো না, এত রণতরী তৈরি হতো না। এটাও শেখার পাঠকের একটা বই থেকে, যেটা যিনি উত্তরাখণ্ডে নিয়ে কাজ করেছেন, চিপকো ইত্যাদি বা তারপরের সময়কার কাজ করেছেন। যাই হোক, সেটা এটার সঙ্গে আসে না। তো এই যে জিনিসটা শার্নউড ফরেস্টে আরও অনেক জিনিস বের হয়েছে, এবং সেই বের হওয়ার মধ্যে ডেভিড অ্যাটেনবরোর মতো মানুষ, যিনি জিওলজি পড়েছিলেন, আরও তার সঙ্গে জিওলজিটা কিন্তু একটা ভিত্তি। জিওলজি মানে কিন্তু নিষ্প্রাণ বস্তুর চর্চা নয়। জিওলজি পড়ে পরবর্তীকালে কিন্তু জীব শরীর বা জীবিত প্রাণীদের যে বিবর্তন, সেটার পঠন পাঠনে অনেকে চলে গিয়েছেন, তার মধ্যে অ্যাটেনবরো অন্যতম। এবং অ্যাটেনবরো সেই শার্নউড ফরেস্টে খুঁজে পেয়েছেন ফসিল, যেটা নামই হয়েছে, মানে স্পিসিসটার নাম অ্যাটেনবরোর নাম, আপনি ওখানে খুঁজে দেখতে পাচ্ছেন আর কি। এবং এই জিনিসটা তিনি খুব গর্ব করে বলেন, যে যখন আমরা এটা দেখি তার ছবিতে, তিনি বলেন যে এটা আমার অন্যতম বড় কাজ। কিন্তু আমার টিভি প্রেজেন্টার হওয়া বা ডকুমেন্টারি মেকার হওয়ার আগেও এইটা আমার কাজ, যে আমার ক্লেম টু ফেম কি, কেন আমি এই ছবিটা করতে পারছি, আপনি আমাকে বিশ্বাস করবেন কেন। সেখানে ইনি এটা বলেন যে এটা কিন্তু আমার একদম একটা মৌলিক কাজ। আমি জিনিয়াস অফ চার্লস ডারউইন, রিচার্ড ডকিন্সের কথাটা বলেছিলাম, সেইখানে যেটা সব থেকে বড় কথা, এবার ধীরে 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 সমাজের অন্য জায়গাটায় আসবো আমি। ডকিন্স তার তিনটে পর্বে ছবিটা বানিয়েছে, খুব সুন্দরভাবে বানানো।
মানে একদম প্রফেশনাল যেভাবে করা দরকার সেভাবে বানানো, দেখতে খুব ভালো লাগে, ফিল্মের কোয়ালিটি খুব ভালো। এবং সেইখানে যেটা বলছিলাম যে ডারউইনের নিজের জীবন, তার লেখালেখি, তার লেখার প্রকাশকে প্রভাবিত করেছে, থার্ড পার্টে তিনি এটা নিয়ে আলোচনা করছেন। সেখানে তিনি ওই জায়গাগুলো তুলে আনছেন যে তার সন্তানের মৃত্যু তাকে অনেকটা প্রভাবিত করেছে, তার ওই ঈশ্বর বিশ্বাসে যতটুকু অবশিষ্ট ছিল সেটুকুকে ঝেড়ে ফেলতে। দেখুন, সন্তানের যখন মৃত্যু হয়, বাবা বা মায়ের উপর দিয়ে কি ঝড় যায় সেটা বোধহয় পৃথিবীতে মানে তার থেকে বড় কষ্ট কিছু হতে পারে না। এবার কে কিভাবে তার সঙ্গে মোকাবিলা করেন সেটা তার ব্যাপার। রবীন্দ্রনাথ কিভাবে করেছেন, ইংল্যান্ডে লর্ড র্যালে কিভাবে করেছেন, আমাদের চার্লস ডারউইন কিভাবে করেছেন, সেটা তার ব্যাপার। কিন্তু সেই তার ব্যাপারের মধ্যে দিয়ে সবথেকে ছিন্ন হয়ে গেল এই বিশ্বাসটা। এবং একটা জিনিস এখানে রিচার্ড ডকিন্স ফিল্মে খুব সুন্দর দেখিয়েছেন, যেটা আপনি ধরুন তত্ত্বের কথা পড়তে গেলে এই জীবনের কথাগুলো পাবেন না। যে এমা নিয়মিতভাবে চার্চে যাচ্ছেন, তিনিও এমার সঙ্গে চার্চে যাচ্ছেন, একটা সময় পরে চার্চে প্রবেশ তো করছেনই না, বাইরে ঘুরে বেড়াচ্ছেন, একটা সময় পরে আর এমার সঙ্গে যাচ্ছেন না। অর্থাৎ সেই বিশ্বাসের জায়গাটা থেকে তিনি অনেকটাই সরে এসেছেন। এবং তার যে ভেতরের বিশ্বাস আর তাকে সাহায্য করছে না কোনোভাবে, যে না ঠিক আছে বিবর্তনে পুরোপুরি বিশ্বাস করো না, এটা আর তাকে বাধা দিতে পারছে না, যার জন্য তিনি এগিয়ে যাচ্ছেন ধীরে ধীরে ধীরে। এবার আমি এখান থেকে সম্পূর্ণ অন্য একটা জায়গায় চলে যেতে চাইছি, সম্পূর্ণ অন্য জায়গায়, আবার কেনিয়া। কেনিয়া আফ্রিকার এমন একটা জায়গা যেখান থেকে বলা হয় আজকের মানুষের উদ্ভব হয়েছে। এবং আমার ডকিন্সের ফিল্ম মেকিংটা আমার খুব পছন্দ। অনেকে ডকিন্সকে সিরিয়াস আলোচনা আনতে চান না, তাদের ইচ্ছে। ডকিন্সকে আমার পছন্দ কেন জানেন? ডকিন্সের জন্ম কেনিয়াতে। ডকিন্স প্রকৃতির চর্চা কেনিয়াতে শুরু করেছেন, আর এই কেনিয়া থেকে আদি মানবের উৎপত্তি বলে ধরা হয়। ছবির একটা জায়গায় তিনি বলছেন, এই যে আমরা দাঁড়িয়ে আছি, এইরকম কোনো একটা জায়গা থেকে হয়তো আমাদের আদি মানে পূর্বপুরুষ উদ্ভব হয়েছিল। এবং তিনি বোঝাচ্ছেন, তিনি যখন বিতর্ক করতে যান তখন তাকে জিজ্ঞাসা করা, যেমন বিশপই জিজ্ঞাসা করেছেন, আচ্ছা তুমি তো বলছো যে আমরা শিম্পাঞ্জিদের থেকে উদ্ভূত, তাহলে শিম্পাঞ্জিরা এখন বেঁচে আছে কেন? আমরা হয়ে গেছি তো, আর শিম্পাঞ্জিদের দরকার কি? দেখুন, খুব ইন্টারেস্টিং। আসলে তিনি ল্যামার্কের মতবাদে বিশ্বাস করছেন যে একটা জীব পাল্টে আরেকটা উন্নততর জীব তৈরি হয়ে যাবে। তিনি বিশ্বাস করতে চাইছেন না আরেকটা জীব হতে পারে। তখন ডকিন্স বোঝাচ্ছেন যে ব্যাপারটা বিশপ এভাবে হয় না। তাহলে কিভাবে হয়? বলে আমাদের একটা আদি পূর্বপুরুষ ছিল, সেই পূর্বপুরুষ থেকে দুটো সন্তানের জন্ম হলো। একটা বলে সেই আদি পূর্বপুরুষ শিম্পাঞ্জিও না মানুষও না, সেখান থেকে দুটো শাখা তৈরি হলো, একটা ওই শিম্পাঞ্জির দিকে চলে গেল, একটা মানুষের দিকে এলো। তখন বিশপ আবার তাকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা এই মানুষ যে তৈরি হলো, তাহলে তুমি বলছো তাহলে ওটা নয়, আচ্ছা হতে পারে হতে পারে, আচ্ছা মানুষের তাহলে লক্ষ্য কি? যে মানুষের তৈরি হলো, তাহলে এই সৃষ্টিটার লক্ষ্য কি? ডকিন্স বলছেন কোনো লক্ষ্য নেই। এইটা খুব মারাত্মক ধাক্কা। লক্ষ্য নেই মানে? হ্যাঁ, বিবর্তনের কোনো লক্ষ্য নেই, লক্ষ্য হতে পারে না। বিবর্তন র্যান্ডম, চলতে থাকে চলতে থাকে চলতে থাকে, সেটা কোনো জায়গায় পৌঁছবে এরকম কোনো ব্যাপার নেই। এইখানে খুব একটা মানে হতাশ হয়ে বিশপ মানে আর কি বলবেন বুঝতে পারছেন না, মানে বিতর্কটাই এগোচ্ছে না সেই অর্থে কোনো দিকে। তো আমি এই জায়গাটায় নিয়ে যেতে চাইছি কেন, আপনি একটা জায়গা দেখবেন মেরি লিকি, আচ্ছা রিচার্ড লিকি, এদের কথা আপনারা সবাই শুনেছেন। এবং এই যে জায়গাটা, নামটা আমি উচ্চারণ করতে পারি না, সেই জন্য তাকাচ্ছি বারবার, উলুলুয়া হয়তো উচ্চারণটা হবে, উলুলুয়া নেচার ট্রেইল প্রাইমেট রিসার্চ। প্রাইমেট তো আমরা তাদেরই বলি, এই যে যেসব এপদের কথা বলছি তারা প্রাইমেট। তো কেনিয়াতে, সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কেনিয়ার এই ইনস্টিটিউট। এবং এখানেই আমরা খুঁজে পাই সেই মানুষ খুলিটাকে, যে খুলিটাকে আমরা আদি মানবের খুলি বলতে পারি। অর্থাৎ ওইখানের বিভিন্ন ভ্যালিতে খুঁজে পাওয়া যেসব খুলি আছে, সেখানে রিচার্ড লিকি নামে একজন বিজ্ঞানী সেখানে দীর্ঘদিন কাটিয়ে দিয়েছে। এবং তিনি একটার পর একটা খুলি সাজিয়ে 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 দেখাচ্ছেন
এটা রিচার্ড লিকিন না, রিচার্ড লিকিন নিজের প্রতিষ্ঠান এটা নয়, কিন্তু তিনি তার নিজের বাড়ির মধ্যে একটা করে নিয়েছেন, সাজিয়ে সাজিয়ে দেখাচ্ছেন দেখুন এইটা হচ্ছে ওই যে শিম্পাঞ্জি থেকে আলাদা হয়েছে, আমরা হলাম প্রথম দিকে এই খুলি, এবার দেখুন আরেকটা খুলি, এবার দেখুন ব্রেনের সাইজটা বাড়ছে, এই করতে করতে বলে বিবর্তনটা এই পথে এগোচ্ছে। তার মানে বিবর্তনের প্রমাণ আপনার হাতে ধরা রয়েছে। আর আমি এই প্রতিষ্ঠানটাকে আনলাম যেহেতু এই প্রতিষ্ঠানটা একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। তো মানে সময়কালটা কখন সেটাও লেখা আছে, 25 মিলিয়ন মানে 2.5 কোটি বছর আগে, এবং সেটা তাদেরই ট্রু এভ বলা হচ্ছে, প্রকৃত এভ বলা হচ্ছে। সেইখান থেকে শুরু হয়ে আমাদের আজকে আসা। কেনিয়ার কথা শেষ হবে না যদি ডকিন্সের ওই কথাটা না বলি। ডকিন্স বলছেন এই যে আমি দাঁড়িয়ে আছি, ধরুন আমি আমার মার হাত ধরলাম, তিনি তার মার হাত ধরলেন, এরকম করতে 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 একদম প্রথম মায়ের হাত ধরা হলো, তাহলে কত দূর যাবে, কতটা দূরত্ব যাবে? 300 মাইল মতো যাবে। এভাবে কেউ বলে না, বলেন কে? যিনি সায়েন্সটাকে কমিউনিকেট করতে চান। তিনি কমিউনিকেট করতে চাইছেন যে এই 300 মাইলের মধ্যে দেখুন কি বিরাট বিবর্তন ঘটে গেছে। 300 মাইলটা তো দৈর্ঘ্য না, আসলে 300 মাইল বলতে তিনি সময়কালকে বোঝাতে চাইছেন, কি বিরাট বিবর্তন ঘটে গেছে যেখানে আমরা আজকের এই মানুষে এসে পৌঁছেছি। তার মানে এই যে স্পেসিমেনগুলো তুলে আনা, মানুষের চোখের সামনে প্রমাণ করা, এই দেখো সত্যি সত্যি বিবর্তন হয়েছে, আজকের মানুষ কিভাবে তৈরি হয়েছে দেখো। এবং সেখানে কেনিয়ার এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিন্তু দুঃখের জায়গাটা কোথায় হয়, যাই হোক, এটা তো ওই যে বললাম ডারউইন বলতে চাননি, মানুষ সম্পর্কে বলতে চাননি যে সত্যি কীভাবে হয়েছে। অন দ্য অরিজিন অফ ম্যান অ্যান্ড হিস্ট্রি 1859 সালে প্রকাশিত তার বইতে বলেছেন হবে হবে, সবই বেরোবে, আলো এর উপর পড়বে। কেনিয়ার বিশপ যেখান থেকে মানুষের উদ্ভব বলে ভাবা হয় সেইখানে যাতে বিবর্তনবাদ না দেখানো হয় একটা আন্দোলন চলছে, এবং সেই আন্দোলনে অনেকেই নাম লেখাচ্ছেন এবং সেই নাম লিখিয়ে তারা বলছেন যে আমরা দেখাতে দিতে অরাজি তা নয়, খুলি দেখাও, কিন্তু খুলির সঙ্গে মানুষের বিবর্তনকে যুক্ত করলে চলবে না। সরাসরি ডকিন্স জিজ্ঞাসা করছেন আছে মানে আপনার কি এক্সিবিটগুলো দেখাতে অসুবিধা? একটা মিউজিয়ামের কথা লেখা আছে দেখুন, মিউজিয়ামের ছবিটা আপনি ফিল্মে পেয়ে যাবেন, পুরো মিউজিয়ামের ভিতরটা ঢুকে দেখিয়ে দেয়। কিন্তু সেই মিউজিয়ামটা আজকে কি অবস্থা, মানে এই যে 2024 মার্চে কি অবস্থা আমি জানি না, কিন্তু এই মিউজিয়ামটাকে ভীষণভাবে বাধা দেওয়া হয়েছিল। এটা 2006-টয়ের কথা, কিন্তু তারপরে আমরা খবরে পাচ্ছি না। আপনারা যদি কেউ পান একটু জানাবেন, আমি চট করে সার্চ করে আমি পাইনি। কিন্তু সেই জায়গাটায় যখন মিউজিয়াম করে মানুষের বিবর্তনটা দেখানো হচ্ছে, মানুষের বিবর্তনের উৎসভূমিতে সেখানে আটকে দেওয়া হচ্ছে। তো এইটা একটা দেখছি সমাজ কিভাবে রিয়্যাক্ট করছে। আরেকটা জিনিস, এবার আমরা সরে যাব আরেকটা জিনিসে, সেটা হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট কথাটা বলি। আরেকটা হচ্ছে এই সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টকে আমরা কিভাবে ব্যবহার করি। আপনারা সবাই জানেন, আমি এটা ধরেই নিচ্ছি যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টটা কথাটাকে ডারউইন বড় করে তোলেনি, এটা তৈরি করে বা সামনে এনেছিলেন বড় করে তিনি হচ্ছেন হারবার্ট স্পেন্সার। এবং এই সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টকে যেভাবে ব্যক্ত করা হয়েছে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে, সেটা খুব উদ্ভট। এমনকি আমরা পরবর্তীকালে দেখব স্লাইডগুলোতে যে যেন একজন শক্তিশালী মানুষ, তার পেশিবহুল, দীর্ঘদেহী, ভালোভাবে খাওয়ার সুযোগ আছে, তার বাড়ি টাড়ি আছে, মানে সব দিক থেকে ঠিকঠাক আছেন, তিনি লড়াই করে আরেকজনকে হাঁটিয়ে দিতে পারেন, এটাই হলো সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। এরকম নয়। কোনটা কোথায় সার্ভাইভ করবে সেটা শুধু পেশি শক্তির উপর নির্ভর করে না, সব থেকে লিন অ্যান্ড থিন মানুষটাও কিন্তু সার্ভাইভ করতে পারে। যার জন্য আপনি দেখবেন আমাদের এই ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে যিনি এসেছিলেন, তার কথা হলডেনের কথা, হলডেন সাইজ নিয়ে খুব সুন্দর একটা লেখা লিখেছে। হলডেনের বইও কিন্তু ইন্টারনেটে পাওয়া যায়। সাইজটা কিভাবে ম্যাটার করে এবং সেখানে বিবর্তনটা কিভাবে আসে, হলডেন খুব সুন্দর করে লিখেছেন উদাহরণ দিয়ে দিয়ে। একটা সাইজ কিভাবে সমস্যায় ফেলতে পারে আপনাকে, একটা সাইজ আপনাকে কি করে বাঁচিয়ে দিতে পারে। সুতরাং ফিটেস্ট মানে ওই রকম না, খুব শক্তিশালী, খুব পেশিবহুল, প্রচণ্ড এনার্জেটিক তা নয়। আপনি হয়তো খুব কম এনার্জি কনজিউম করেন, আপনি এনার্জি হাংরি নন, সেটাই আপনাকে ফিটেস্ট করে তোলে।
আর এইভাবে গোটা একটা প্রজাতি এইভাবে ফিটেস্ট বলে দাগিয়ে দেওয়া, এটাও কোনো সত্যি কথা তো নয়, সত্যের থেকে অনেক দূরে চলে যায় এটা। এবার ডকিন্স একটা খুব সুন্দর বলছেন, দেখুন আমরা ল্যামার্কের কথা বলেছি, ল্যামার্ক থেকে ডারউইন কোথায় পৃথক এ কথাটা বলা হয়নি। ওই যে বললাম না, ডারউইন নিয়ে বলতে গেলে সময় কেটে যাবে, আমরা সূত্রগুলো হারিয়ে ফেলবো, তখনও মনে হবে অন্য কথাটা বলা হলো না। ল্যামার্কের সঙ্গে ডারউইন পৃথক হচ্ছেন ন্যাচারাল সিলেকশন এবং নেচারকে তিনি যেটা ডারউইন বলেছেন এবং ব্যাখ্যা করেছেন স্টিফেন গোল্ড, যে নেচার সেখানে খুব ক্রিয়েটিভ রোল প্লে করে। নেচার একটা থিয়েটারের মতো না, যে থিয়েটারে এসে নায়ক নায়িকারা অন্য চরিত্ররা অভিনয় করে চলে গেলেন, আমরা দেখলাম হয়ে গেল, এরকম না। নেচার ক্রিয়েটিভলি সিলেক্ট করে, তার ফলে ল্যামার্কের মতো একমুখী নয়। শিম্পাঞ্জি থেকে মানুষ হয়ে গেল, শিম্পাঞ্জি আর নেই, এরকম নয়। মানুষের মধ্যে থেকেও কারা বেঁচে থাকছে, কারা সার্ভাইভ করছে, খেয়াল রাখতে হবে। তারপরেও অনেক কিছু এসেছে, শুধু জেনেটিক্স না, জেনেটিক্সের সঙ্গে পরিবেশের প্রভাব নিয়ে আলোচনা করতে গেলে আপনাকে এপিজেনেটিক্সের কথা ধরতে হবে। জিনের উপর এমন একটা জায়গায় বসছে যেটা আদি মানে মৌলিক জিনের সজ্জা নয়, পরিবেশের কারণে বলা যায় একটু উপরি, সেরকম ব্যাপারটাকে আপনার এপিজেনেটিক্সের মানে ব্যাপারটা নিয়ে কাজ করতে হবে। সুতরাং ন্যাচারাল সিলেকশন যেটা, সেই ন্যাচারাল সিলেকশন ইজ র্যান্ডম। সেই ন্যাচারাল সিলেকশনটাই কিন্তু ডারউইনের অবদান, মূল কথা। কখনোই ধরা যাবে না যে এইখান থেকে এটা হবে, এখান থেকে এটা হবে, ব্যাপারটা স্থির। এবং এই ন্যাচারাল সিলেকশন, পৃথিবী সেখানে খুব ক্রূর, কোনো সেখানে আলাদা দয়া বা ইত্যাদির কোনো ব্যাপার নেই। পৃথিবী যে পরিবেশ সৃষ্টি করে, সেই পরিবেশের মধ্যে যারা বেঁচে থাকেন তারাই কিন্তু ন্যাচারালি সিলেক্টেড হন। ওই যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টের কথা বলেছিলাম, ডকিন্স বলছেন বিজ্ঞানী হিসেবে আমি কিন্তু ন্যাচারাল সিলেকশন নিয়ে মানে খুব উচ্ছ্বসিত পুরো ব্যাপারটা নিয়ে। আমি যেদিন থেকে, এমনকি বলেছেন আমি ছোটোবেলায় বাবা বুঝিয়ে দিয়েছিলেন, তখন ঠিক বুঝতে পারিনি, তখনও আমার ঈশ্বর থেকে বিশ্বাস সরেনি, একটা সময় ধীরে ধীরে সরে গেল, তারপর আমাকে আর ফিরে তাকাতে হয়নি। তিনি ফিল্মের মাধ্যমে বলেছেন যেভাবে বলতে হয়। একটা জায়গায় বলছেন ন্যাচারাল সিলেকশন নিয়ে আমি খুব উচ্ছ্বসিত, কিন্তু একই সঙ্গে বলছেন হিউম্যান বিইং হিসেবে, মানুষ হিসাবে সমাজ গঠনের জন্য এটাকে একটা প্রিন্সিপাল হিসেবে ব্যবহার করা, এটাকে আমি ঘৃণা করি। এবার আপনি বলবেন আপনি ঘৃণা করার কে? না, বার্তাটা ভুল হচ্ছে। তিনি বলছেন এটাকে গ্রহণ করে নিয়ে অন্যদের সরিয়ে দাও, এরাই ফিটেস্ট, এতে সমাজে যে মারাত্মক বিপদটা হতে পারে সেইটাকে আমি আটকানোর চেষ্টা করছি। তার কারণ তেমন বিপদ, এবার দেখুন, তেমন বিপদগুলো যুগে যুগে এই সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টের কারণে হয়েছে। বহু ক্ষেত্রে আমেরিকার বহু কর্পোরেশন এই সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টকে একটা মানে যাকে বলে মূল মন্ত্র হিসেবে গ্রহণ করা হয়েছে। তার ফলে মার্কেটিংয়ের ক্ষেত্রে যারা করাপশন করেছেন, দুর্নীতি করেছেন, তারাও ফিটেস্ট, কিন্তু দেখা গেছে এই ফিটেস্ট সার্ভাইভ করে না, একটা সময় ভেঙে পড়ে প্রতিষ্ঠান, এবং ফিটেস্টরাই চালাক সমাজটাকে, সরকারের দরকার নেই, ফিটেস্ট ইন্ডিভিজুয়ালরা চালাবে। এই যে লেইজে ফেয়ার, এইটা যে নীতি, সেই নীতিও কিন্তু এই সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টের থেকেই আসে। এটা একটা ভয়ঙ্কর নীতি, এটাকে বিকৃত করে সমাজের ক্ষেত্রে আমরা চালানোর চেষ্টা করছি। এটা এমন নয় যে খুব ন্যাচারালি সিলেক্টেড, এটা নেচার নয়। তো প্রথম কথা, আপনি যেটা বানিয়ে দিয়েছেন যে কাঠামোটা নিজের শর্ত আরোপ করে, সেটা কি নেচার? যে আপনি এটাকে ন্যাচারাল সিলেকশন বলছেন? আপনার শর্তগুলো তো আপনার নিজের, সেইখানে আপনি ন্যাচারাল সিলেকশন বলে যা চালাচ্ছেন সেটা গ্রহণীয় নয়। কানসাসে একইভাবে, কানসাস ভার্সেস ডারউইন, এটা এই ফিল্মটা অবশ্য ফ্রি নয়, কিন্তু এই ফিল্মের কিছু কিছু ক্লিপিংস আপনি দেখতে পাবেন কোথাও কোথাও। আমেরিকার বহু জায়গায় এই জিনিসটা তৈরি হয়েছে। যেটা বলছিলাম যে একজন বিজ্ঞানী যখন কিছু দেন, উপহার দেন, সেটা নিখাদ বিজ্ঞান থেকে এসেছে, এই ভাবনাটার মধ্যে ভুল আছে। এইটা আমি কোথা থেকে নিয়েছি, এখানে লেখা নেই, সোর্সটা আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে স্টিফেন জে গোল্ডের বই দ্য রিচনেস অফ লাইফ, অত্যন্ত ভালো একটা সংকলন, তার বিভিন্ন সময়ে লেখা প্রবন্ধের সংকলন। সে রিচনেস অফ লাইফ থেকে এটা নেওয়া। এবং তিনি বলছেন এই যে ভিক্টোরিয়ান প্রিন্সিপাল, যে সব কিছুই পারফেকশনের দিকে যাবে, সেটা ডারউইনও বলে ফেলছেন 1859 সালের বইতে। কেন বলছেন?
বলছেন তার কারণ স্টিফেন গোল্ডের মনে হয়েছে তিনি সেই সময়কার পরিবেশ দ্বারা, সেই সময়কার সোশ্যাল হায়ারার্কি দ্বারা, সেই সময়কার সমাজের দর্শন দ্বারা প্রভাবিত, এবং তাই তিনি মনে করছেন যে পারফেকশনের দিকে যাবে। পারফেকশন বলে কিছু হয় না, পারফেকশন বলে কিছু নেই। এই পরিবেশ যেভাবে পাল্টাবে তার সঙ্গে খাপ খাইয়ে নেওয়াই কোট আনকোট পারফেকশন। এবং ওই যেটা বলছেন অল সায়েন্স ইজ সোশ্যালি এমবেডেড, সামাজিক জায়গা থেকে উঠে আসে সেই ভাবনাটা। ফলে অনেকে এরকম বলেন যে আচ্ছা বিজ্ঞানের ইতিহাস করে লাভ, বিজ্ঞানের ইতিহাস করার সবথেকে বড় লাভ হচ্ছে বিজ্ঞানের তত্ত্বগুলো যে ভাবে, যে সময়, যে ব্যক্তির মাধ্যমে আমাদের কাছে এসছে সেই বিষয়গুলোকে বোঝায়, যাতে বিজ্ঞানের সঠিক গতিপথ বোঝা যায়। বিজ্ঞানের এই উদ্ভবগুলো কিন্তু নিরপেক্ষ নয়। বিজ্ঞান তত্ত্বের জায়গা থেকে নিরপেক্ষ হতে পারে, কিন্তু এই যে উদ্ভবের ধারাবাহিকতা এটা কিন্তু নিরপেক্ষ নয়। যে সময়ে যে এমনকি নিউটনিয়ান যে যাকে আমরা যদি প্যারাডাইম বলি, সেই সময় কিন্তু নিউটনও কিন্তু তার সময়কার দ্বারা প্রভাবিত। বিভিন্ন রকম উদাহরণ আছে, কিন্তু আমরা আজকে এইটার মধ্যে সীমাবদ্ধ যে আজকে ডারউইনের বিরুদ্ধে বা ডারউইনের পক্ষে যখন মতবাদগুলো নিয়ে আমরা আলোচনা করতে বসেছি, তখন আমাদের ভুলে গেলে চলবে না যে ডারউইন নিজের দ্বারাও নিজের সমাজ পরিবেশ দ্বারাও প্রভাবিত ছিলেন, যার জন্য তিনি ওটা দিয়েছিলেন। ফলে ডারউইনবাদ আর ডারউইন সবসময় এক নয়। ডারউইনবাদ ধীরে 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 পাল্টেছে। কোথায় পাল্টেছে? দুজন মানুষ ইন পার্টিকুলার, তারা ডারউইনবাদের প্রবক্তা হিসেবে বিংশ শতকে আবির্ভূত হয়েছেন। একবিংশ শতকেও তারা অন্যতম ভূমিকা নিয়েছেন। একজন তো মারা গিয়েছেন, ফলে তারা ভূমিকা নেওয়ার প্রশ্ন আসে না। একজন অবশ্যই রিচার্ড ডকিন্স, আর একজন হচ্ছে স্টিফেন জে গোল্ড। টিম কেরেলনির একটা বই আছে ডকিন্স ভার্সেস গোল্ড, ছোট্ট চটি বই, 100 টাকার মধ্যে কেনা যায়। এটা আপনি পিডিএফ পাবেন না কোথাও, ফলে কিনেই পড়তে হবে। এই বইটা পড়তে গেলে তার প্রস্তুতি পর্ব সেরে নিয়ে তবে বইটার মধ্যে ঢুকতে হবে। স্টিফেন গোল্ডের সব থেকে বড় যে জিনিসটা, সেটা হচ্ছে তার একটা তত্ত্ব, যেটা দুজনেই ডারউইনের প্রচণ্ড বড় সমর্থক। ডারউইনবাদ তারা বলেন যে আমাদের তত্ত্বের মাধ্যমে বেরিয়ে আসছে, কিন্তু দুজন ভিন্নভাবে কথা বলেন। স্টিফেন জে গোল্ড যেটা বলেন সেটা হচ্ছে পাংচুয়েটেড ইকুইলিব্রিয়ামের কথা। যেহেতু দুজনেই ভালো লেখক, দুজনেই ভালো বক্তা, দুজনেই ভালো সায়েন্স কমিউনিকেটর, সেই জন্য এই দুজন খুব সুন্দর করে উদাহরণ দিয়ে লিখতে পারে। স্টিফেন জে গোল্ড একটা জায়গায় বলেছেন যে একজন সৈন্য সে যখন যুদ্ধক্ষেত্রে যায়, যুদ্ধক্ষেত্রে তার জীবনের অধিকাংশটাই হচ্ছে বসে থাকা, ট্রেঞ্চের মধ্যে বসে থাকা, একটা খুব বোরিং লাইফ কাটানো। তার মাঝখানে মাঝখানে চলে আসে কি মারাত্মক গুলিগোলা, মারাত্মক ভয়ঙ্কর সংঘর্ষ, সেটা অল্প সময়ের, আবার বন্ধ হয়ে গেল, আবার দীর্ঘ সময় তাকে পড়ে থাকতে হচ্ছে। সীমান্তে যিনি বরফের মধ্যে জীবন কাটাচ্ছেন, তার লড়াই হচ্ছে না, কিন্তু তাকে পড়ে থাকতে হচ্ছে। উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন যে আমাদের যে নতুন স্পিসিসের উদ্ভব, স্পেশিয়েশন, এইটা খুব কম সময়ের মধ্যে ঘটে। এবার যে মুহূর্তে আপনাকে বলা হলো কম সময়, আপনি বলবেন কতটা কম সময়? কম সময় মানে কিন্তু একদিন দুদিন না, এক সপ্তাহ দু সপ্তাহ না, 1 মাস 2 মাস না, 1 বছর 2 বছর নয়, 50,000 বছর। কিন্তু 50,000 বছর পরে সেটা স্থির থাকতে পারে 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ বছর ধরে। ফলে তিনি বলছেন এই যে মিউটেশনগুলো ঘটেছে, সেগুলো হঠাৎ করে ঘটেছে খুব অল্প সময়ের মধ্যে, তারপরে সেটা এক রয়ে গেছে দীর্ঘ সময়ের মধ্যে। এটাকেই বলা হয় পাংচুয়েটেড ইকুইলিব্রিয়াম। এই ইকুইলিব্রিয়ামকে তিনি সূচিত করেন একটা শব্দ দিয়ে, যাকে বলে স্টেসিস। এই স্টেসিসটা চলতে থাকে। স্টেসিসের পরে একটা সময় আসে যখন নতুন স্পিসিসের উদ্ভব হয়, নতুন প্রজাতি। এই প্রজাতি নিয়েও ডকিন্সের সঙ্গে তার প্রবল বিরোধ। ডকিন্স তাকে চ্যালেঞ্জ করে বসেন। দ্য ব্লাইন্ড ওয়াচ মেকার গ্রন্থে ডকিন্স তাকে খুব মারাত্মকভাবে চ্যালেঞ্জ করেছেন। কিম স্টেরেলনি বুঝিয়েছেন যে ডকিন্সের এতটা শত্রুভাবাপন্ন না হলেও হতো, এতটা বিতর্ক না করলেও হতো, কতগুলো জায়গায় খুব ভালোভাবে মেনে নেওয়া যায়। কিন্তু স্পিসিস কীরকমভাবে তার মধ্যে নতুন নতুন বৈশিষ্ট্য জমা করছে, কিভাবে আরেকটা স্পিসিসের দিকে এগিয়ে যাচ্ছে, এটা নিয়েও ডকিন্স আর গোল্ড একমত নন। যাই হোক, যেটা বললাম, গোল্ড 2000 সালে মারা গিয়েছেন।
ফলে তার আগে মারা যাওয়ার কিছুদিন আগে তার একেবারে বলা যায় অমনিবাস তিনি প্রকাশ করে গিয়েছেন, ১,৫০০ পাতার কাছাকাছি বই, যার মধ্যে তিনি তার ভাবনার বিভিন্ন বিষয়গুলো, মূল স্তম্ভগুলোকে খুব বিস্তারে লিখে গিয়েছেন। ডকিন্স যদিও তার সঙ্গে একমত নন। তো এই দুজনের মাধ্যমে আমরা যখন দেখছি এগিয়ে আসছে, তখন কিন্তু আরও ফিরে ফিরে অন্য জায়গাগুলোও দেখতে পাচ্ছি। ওই যে বললাম, যেমন বিবর্তনবাদের আমি বিশেষজ্ঞ নই, নির্দিষ্ট জিনতত্ত্বের ক্ষেত্রেও আমি এখানে বিশেষজ্ঞ নই। আবার জিনতত্ত্বের কোনো বিশেষজ্ঞ এখানে এসে উপস্থিত হলে তিনিও কিন্তু পুরো বিবর্তনবাদটা নিয়ে বলতে পারবেন না, তাকে অন্য বিজ্ঞানের অন্য অনেক শাখার সঙ্গে কথা বলতে হবে। কেন কথাটা বলছি, এটা দিয়ে শেষ করা যাক। আমি জাস্ট 1 সপ্তাহ আগে পড়ছিলাম, জিনের বিজ্ঞান পড়াশোনা করে দেখা যায় যে আজকে ল্যামার্ককেও কিছু কিছু ক্ষেত্রে সমর্থন করা যায়। ল্যামার্কিজম, ডারউইনিজম পাশাপাশি কোনো কোনো জায়গায় থাকতে পারে, কোনো কোনো জায়গায় ল্যামার্কিজম একেবারেই চলে না, সেখানে ডারউইনিজমকেই গ্রহণ করে নিতে হয়। ফলে জিনতত্ত্বের যে বিকাশ, সেটা আমাদের কাছে নতুন একটা অধ্যায় খুলে দিয়েছে। আমরা নতুনভাবে দেখছি বিবর্তনবাদকে, শুধু মানুষের বিবর্তন নয়, এক প্রজাতি থেকে আরেক প্রজাতি নয়, কিভাবে বিবর্তিত হয়েছে সেটাও একটা নতুন ব্যাপার। ঠিক সেখানে খুব ব্লক ভাবনা নেই, বাইনারি নেই, আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি না, এরকম নয়, আরও খুঁটিয়ে দেখা। সেটাও একটা দারুণ চাঞ্চল্যকর সময়। এবং এই ডকিন্স বা গোল্ডের মতো যারা সায়েন্স কমিউনিকেটাররা সুন্দর করে ব্যাখ্যা করতে পারবেন। আপনারা একটা বই খুব সহজে পেয়ে যেতে পারেন ইন্টারনেটে, এভার সিন্স ডারউইন, খুব সুন্দর লেখা, সেটা যদি পড়েন সেটাও ভালো লাগবে। গোল্ডে ডকিন্সের অনেক বই তো আছেই। এটাও আজকের দিনে ডারউইনকে বোঝার জন্য কিন্তু অন্যতম সহায়ক। আমি জানি না, আমি যেটা বলতে শুরু করেছিলাম, আমি যখন শেষে পৌঁছচ্ছি সেই রূপরেখাটাকে আমি আদৌ ধরতে পেরেছি কিনা। একটা চেষ্টা করেছি, নিজের হয়ে সাফাই গেয়ে নিয়েছি যে ডারউইনবাদকে চট করে ধরা সম্ভব নয়, তার কতগুলো যাকে বলে কি পয়েন্টস এখানে বলা সম্ভব, সেটুকু বলতেই এতটা সময় চলে গেল। অনেক ধন্যবাদ, নমস্কার। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানাবেন, লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।